সপ্ত সরোবরে। লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব সংখ্যা 11। দিজার ভারী মুখটাকে উপেক্ষা করে ফারজাদ আর বের হতে পারল না এদিন। সকালের বাসে যাবে ঠিক করেছি। সন্ধ্যার পর ঘুম ভেঙেছে দুজনের। দিজা উঠে চা বানাতে গেল ফারজাদ আর আজাদ সাহেবের জন্য। লাবণ্য শরীর ভালো না, আজ দুপুরের পর দুবার বমি করেছে। ইরফান এসেছে বিকেলে লাবণ্যকে নিতে। লাবণ্য যাবে না, বাড়ির লোকও রাজি নয় যেতে দিতে। এ নিয়ে দুজনের মন কষাকষি হলো। ইরফান বলল, তোমাকে ছাড়া একা ঘরে ঘুমাতে ভালো লাগে না আমার। একা থাকার অভ্যাস নষ্ট হয়ে গেছে। বাড়ি চলো আজ। তুমি তো পাত্তাই দাও না এই বাড়িতে আসলে আমায়। চোখ ছোট করে তাকালো লাবণ্য। আচ্ছা তাই। এই যে বাড়ির লোকে শুধু আপনার পা ধরে ঝোলাটা বাকি রেখেছে যে আপনিও থাকুন এখানে, তবুও আপনার মতো অকৃতজ্ঞ লোকের ঝুলিতে পাত্তার ঘোড়া পূর্ণ হচ্ছে না। তোমার আমাকে ঘর জামাই রাখার প্ল্যান আছে। কাপুরুষরা ঘর জামাই থাকে, আমি পুরুষ, সুতরাং আমার বউ আমার বাড়িতে থাকবে, আমি বউয়ের বাড়িতে না। দুটো দিন থেকে গেলে যে সেটা ঘর জামাই থাকা বলে তা জানতাম না। তুমি আরো অনেক কিছুই জানো না। তোমাকে ওই বাড়িতে গোয়ালের গরু পালতে দেওয়া হয় যে এখানে এসে আরাম করছো। এত বাপের বাড়ি থাকা লাগবে কেন? আমার অত জেনে কাজ নেই। আপনি থাকবেন আমার সাথে এখানে। সকালে উঠে এখান থেকে অফিস যাবেন। আমি বুঝি না আপনার অসুবিধা কোথায়। 12 মাস তো থাকছি না এখানে। এমনও নয় বিয়ের পর ঘন ঘন এ বাড়িতে আসি আমি। না খেয়ে দে সন্ধ্যার আগে চলে গেছে ইরফান। তারপর শুরু হলো লাবণ্যর খচখচানি। আর কিছুই ভালো লাগছে না, শুধু গোমরা মুখটা মনে পড়ছে ইরফানের। হাস্যোজ্জ্বল মানুষটার গোমরা মুখ দেখতে খুব বেমানান আর খারাপ লাগে। এখন নিতে এলে দৌড়ে বের হবে লাবণ্য ইরফানের সাথে। কিন্তু তখন যে কিসের জেদ চেপে গেছিল এখানে থাকার। আজকাল মেজাজটা খুব খিটখিটে থাকে তার। লাবণ্য নিজেও বোঝে, সে খুব খ্যাচখেচে করে কথায় কথায়। গম্ভীর লাবণ্য প্রেগন্যান্সিতে খুব অধৈর্য হয়ে গেছে। ডাক্তাররাও বলেছেন এখন ওকে উত্তেজিত না হতে। এ সময় মেজাজ ভালো না থাকাটা স্বাভাবিক। বহুবার কল করেছে ইরফানকে, ফোন রিসিভ করছে না সেই লোক। সোফার ঘরে একটা ছোট্ট খাট রাখা আছে, সেখানে শুয়ে আছে লাবণ্য। দিজা আসলো কি যেন নিতে। লাবণ্য মুখ দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে লাবণ্য আপু, শরীর খারাপ লাগছে তোর? লাবণ্য বলল, মন খারাপ লাগছে। দিজা বিছানায় বসলো। কেন, ইরফান ভাইয়ের সাথে ঝামেলা হয়েছে? লাবণ্য কথা বলল না। দিজা বলল, ফারজাদ টিকিট কাটতে যাবে, তুই চাইলে বাড়ি পৌঁছে দিয়ে আসবে তোকে। যাবি? না, ও এসে নিয়ে গেলে তবেই যাব। আমায় রেখে চলে গেল কিভাবে? দিজা হাসলো। তুই তো এমন অবুঝ আর জেদি ছিলি না লাবণ্য আপু। লাবণ্য মুখ গোমরা করে শুয়ে রইল ওভাবেই। রুমে ফিরল দিজা। ফারজাদ রুমে নেই, বাথরুমেও নেই। বারান্দায় উঁকি দিল, সেখানেও নেই। টিকিট কাটতে বের হয়ে গেছে এত তাড়াতাড়ি? মামা ডেকেছিল ওদের দুজনকে। দিজা জানালার কাজ লাগিয়ে পর্দা টেনে দিল। মাঠ থেকে মশা এসে ঘর ভরবে নয়তো। দরজাটা চাপিয়ে দিয়ে মামার ঘরে গেল। অবাক হলো দিজা। ফারজাদ বিছানায় বসে পা দোলাচ্ছে, দুহাতে তালু বিছানায় ঠেকিয়ে ঝুঁকে বসে আছে। সামনেই মুখিয়ে বসে আছেন ফারহানা ও আজাদ সাহেব। দিজা দরজায় দাঁড়িয়ে রইল কিছুক্ষণ চুপ থেকে। ফারজাদ বলল, কাল সকালে ঢাকা যাচ্ছি। দোয়া করবেন আপনারা আমার জন্য, যেন ভালোভাবে নিজের কর্তব্য পালন করতে পারি। আর নিজেদের খেয়াল রাখবেন। কথাগুলো শুনতে লাগলো এমন যেন নেহাত আনুষ্ঠানিকতার দায় নামাচ্ছে ফারজাদ কাঁধ থেকে। অন্তর থেকে আসেনি কথাগুলো। অবশ্য এটা ভেবেও মেনে নেওয়া যায়, ফারজাদ আন্তরিক কথা জানেই বা কই। এই অনেক তার মুখে। ফারহানা কেঁদে উঠলেন। ফারজাদ মাথা তুলে বলল, ছ্যাঃ আম্মা, কাঁদছেন কেন, কি সমস্যা? ফারহানা উঠে এসে ছেলের গা ঘেঁষে বসলেন। বহুদিন ফারজাদের মুখে আম্মা ডাক শোনেননি তিনি। হঠাৎই ফারজাদের বাহু আঁকড়ে ধরে ডুকরে কাঁদলেন। তুই এত ঘেন্না করিস কেন বাপ, আমাদের দুজন রে কেউ হই না আমরা তোর?
কিসের মূর্খের মতো কথা বলছেন? ঘেন্না করার প্রশ্ন উঠছে কেন? থামুন, কান্না থামান, এমনি স্বাভাবিকভাবে কথা বলুন। শুনছি তো আমি। তোর কাছে কোনো অপরাধ করে থাকলে ক্ষমা করে দে বাপ। একটাই তো মাত্র ছেলে আমার, তার বিরহ সয় না তো আর কলিজায়। ফারজাদ দীর্ঘশ্বাস ফেলল একটা। আমার কাছে ক্ষমা চেয়ে আপনাকে ছোট করছেন আপনি? আমার কাছে আপনাকে কি অপরাধ থাকতে পারে? আশ্চর্য! জীবনের ধারাবাহিকতায় বয়ে যাওয়ার কিছু বিষয় অবিশ্লেষ্য হয়, তার কোনো সংজ্ঞা থাকে না, বর্ণনা উপায় থাকে না। আমার জীবন এবং আচরণের সিংহভাগ আমি সেই তালিকায় সঁপেছি। যা হোক, এখন সেসব কথা বলার নয়। ভালো দোয়া দেবেন আমায়। আমার আপনাদেরই মেয়ে যে এখন আমার জিম্মেদারি, আর আপনাদেরই মেয়ে যে এখন আমার জিম্মেদারি, তা রেখে যাচ্ছি আপনাদের কাছে। তার খেয়াল রাখবেন। আপনাদের ঋণের কাছে আমি চিরদিন ছোট। আর সব সময় জরুরি নয় এক পক্ষ অপরাধ করলেই শুধু কেউ অভিমান করবে। ইভেন অপরাধের বদলে অভিমান নয়, শাস্তি দেওয়া হয়। আমি তো এটাও জানি না আমার ওটা অভিমান ছিল নাকি অন্যরকম, হয়তো অন্য কিছু, হয়তোবা যার নাম নেই হয়তো। ধরে নিন বুকের এবড়ো থেবড়ো ক্ষতগুলো জমে জমে এক প্রাচীর হিসেবে দাঁড়িয়ে গিয়েছিল মাঝখানে। এখন দূরে যাচ্ছি এটাও বুঝেছি। আমার ফেরা বা না ফেরার উপরওয়ালার হাতে। আপনাদের কাছে বেঁধে থেকে ওই অনিশ্চিত ক্ষেত্রে পা রাখার নয়। সমস্ত অপরাধ আর আমার ওপরে জমে থাকা খারাপ লাগাগুলো ক্ষমা করে দেবেন। আজাদ সাহেব চোখ মুছলেন। দিজা ওড়নার প্রান্তে চোখ মুছে মুছে এসে ফারহানাকে ধরল। ফারজাদ আব্বুর পায়ের কাছে হাঁটু ভাঁজ করে উবু হয়ে বসল। আজাদ সাহেব মাথা নিচু করে আছেন। ফারজাদ আলগোছে ওনার হাতে রাখলো। হাত নাড়তে নাড়তে বলল, আপনি ক্ষমা করবেন না আমায়? আপনাদের তো বহুত অভিযোগ আমার ওপর। আমার কি নেই? আমারও আছে। তবে আজকাল কেন যেন মনে হয় জীবন তো একটা, সেখান তো দেয়াল তুলে দিলে শেষে অসামাজিক প্রাণীর মতো দুনিয়া ছাড়তে হবে। এক জীবনে এত বাঁধিয়ে রেখে কি? সব তো মুছেই যায় মসজিদের খাটে চড়ার সাথে সাথে। আজাদ সাহেব দাঁড়িয়ে পড়লেন। ফারজাদ উঠে দাঁড়াতেই আলিঙ্গন করলেন তিনি ছেলেকে। আবেগঘন মুহূর্ত কাটলেন ফারজাদের বুকে মিশিয়ে। ও ঘর থেকে বেরিয়ে ফারজাদ এলো বসার ঘরের দিকে। লাবণ্যর উদ্দেশ্যে বলল, লাবণ্য, তোর কি অবস্থা? লাবণ্য শুয়েছিল। হুড়মুড়িয়ে উঠল ফারজাদের কণ্ঠে পেয়ে। দ্রুত ওড়না জামা ঠিক করে দরজার দিকে তাকালো। ফারজাদ ঢোকেইনি এখনো। দরজার বাইরে দাঁড়িয়ে ডাক ছাড়ছে। এক চিলতে সন্তুষ্টি ও মুগ্ধতার হাসি মুখে ছাড়লো লাবণ্য। জবাব দিল, ভেতরে আসুন ফারজাদ ভাই। ফারজাদ ঢুকলো মাথা নিচু করে। লাবণ্য আবারও হাসলো একবার। সে অপ্রস্তুত অবস্থায় থাকলেও ফারজাদের ডাক শুনে এতক্ষণে ঠিকঠাক হয়ে বসেছে নিশ্চয়ই। তবুও নজরটা নামিয়ে রাখার মানে কি? লাবণ্য বলল, বসুন। এমন ভাব করছি যেন তোর শ্বশুর বাড়ি এসেছি, আর প্রাণ ভরে ভদ্র মহিলার মতো আপ্যায়ন করছিস। মুখ গোছ করলো লাবণ্য। সেই সুযোগ দিয়েছেন কখনো? গিয়েছেন আমার শ্বশুর বাড়ি? আর আপনার বাপের বাড়ি কি? এটা আমার বাপের বাড়ি না? ফারজাদ হাসলো অল্প। চল ঘুরে আসি, ইরফান ভাই আসছে। কোথায় হাসছে? যাই আগে চল। কোনো নির্দিষ্ট গন্তব্য নেই। আমাকে কল করে ইনকোয়ারি করাচ্ছে বারবার। তুই ঠিক আছিস নাকি? এতবার কল করছিস কেন? কি মারাত্মক ত্যাগী ছেলে দেখেছিস? তবুও নিজে কল ধরে শুনছে না। তুই মরেছিস না বেঁচে আছিস এখনো? ফারজাদের বলার ধরন দেখে হেসে ফেলল লাবণ্য। এরপর মুখ শক্ত করে বলল, যাব না আমি। আপনারা যান, ওর সাথে কোথাও যাচ্ছি না আমি। ফারজাদ দায়সারা কণ্ঠে বলল, ওকে, তাহলে আরেকজনকে বুকিং করাতে হবে ইরফান ভাইয়ের জন্য। আসলে আমাদের প্ল্যান ছিল আজ দুটো কাপল শহরে ঘুরবো, খাবো দাবো, কিন্তু ইরফান ভাইয়ের সাথে তো আর তুই যাবি না। আমাদের প্ল্যান মোতাবেক ভাইয়ের কাপল লাগবেই, সে হিসেবে অন্য কাউকে হায়ার করতে হবে। আচ্ছা তুই শুয়ে থাক, এমনিতেও অসুস্থ। লাবণ্য দাঁতে দাঁত চেপে কোমরে হাত দিয়ে
ফারজাদের দিকে তাকালো, চট করে আবার দাঁত কিরমির করে হেসে ফেলল। ফারজাদ হাসতে হাসতে বের হয়ে গেল ঘর থেকে। দিজা তৈরি হচ্ছে আয়নার সামনে বসে। ফারজাদ খোঁচা মেরে বলল, রানী ক্লিওপেট্রার মতো মাথায় একটা সাপের মুকুটও পরিস, সুন্দর দেখাবে। দিজা পাত্তা না দিয়ে বলল, পরতাম, তবে আপনি বললেন যেন পরবো না আর। ফারজাদ ক্লান্ত ভঙ্গিতে শুয়ে পড়ল বিছানার ওপর, পায়ের ওপর পা তুলে দোলাতে 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 লাগলো। দিজার কানের দুল পড়ছে, ঘাড় কাত করে দেখছে তা ফারজাদ। ভাবনায় এলো মনে, একসময় এই মেয়ে কত পাগলামি করেছিল তার সহচর্য পেতে। হুট করে তবে যেন তার পাগলামি ফারজাদকেও প্রভাবিত করে ফেলল। নারী মাত্রই এক রহস্য, তাদের তাদের চোখের জল অদৃশ্য এক জাল, যা ফারজাদকে আটক করেছে সংগোপনে। কোনো একদিন ফারজাদ আসলে কোনোদিন ভেবেছিল না সে সংসারী হবে, কোনো নারী তার প্রতি আকৃষ্ট হবে, তাকে এভাবে প্রশ্রয় দেবে নিজের জীবনে। এই মেয়েটাকে ফারজাদ গোটাটা আজও আবিষ্কার করতে পারেনি। সে কখনো মেয়েদের সাথে চলেনি। এখন মনে হয় এদের মন বোঝা একটা দুর্গম অ্যাডভেঞ্চারের চেয়েও কম নয়। তবুও নিশ্চিত নয় শেষ অবধি গন্তব্যে পৌঁছানো যাবে কিনা। কালচে কমলার সাথে কালো কম্বিনেশনের সাজানো শাড়ি পরেছে দিজা। ঝুমকো দুল কানে দিল। ফারজাদের কিনে দেওয়া চুড়ি দুটো ওপরেই ঝনঝন করে বাজতে থাকা রেশমি চুড়িগুলো হাতের কবজিতে ঢুকিয়ে নিল। এই মেয়ে আগে পরেই সাজগোজ খুব পটু। ফারজাদের মনে পড়ল, ফারজাদ ওকে প্রত্যাখ্যান করার পর সেই শখের সাজ ভুলে গেছিল মেয়েটা। মুখে মলিনতা, চোখের কালি পড়েছিল মোটা করে। ফারজাদের বুক প্রশান্তিতে অনুভব হলো। এটা ভেবে সে এক নারীর অশান্তির কারণ সে ছিল। রংহীন ফ্যাকাশে হয়ে উঠেছিল রঙিন মেয়েটা তার কারণে। আবার তার সংস্পর্শে রং পেয়েছে, চাঞ্চল্য ফিরে পেয়েছে। দেখলে মনে হয় খারাপ নেই তার কাছে মেয়েটা। এটা আত্মসন্তুষ্টি নয় তো কি? নারীকে স্বয়ং সৃষ্টিকর্তা মায়াময়ী বলেছেন, সেই মায়াকে কাঁদানো পুরুষ তো নিতান্তই কাপুরুষ। গুনগুন করছে দিজা। ফারজাদ নিঃশব্দে মুচকি হাসল। সে উপন্যাস পড়েছে আর আর শুনছেও। মেয়েরা সাজার সময় গুনগুন না করে নাকি সাজতে পারে না। মেয়েদের সবটুকু ফুরফুরে উৎফুল্লতা, নিজেকে সুশ্রী করে সাজানোর মাঝে। চোখে কার্নিশে কালো কাজল আঁকায়, চোখের পাতায় লাল রং লেপটে দেওয়া, নিজেকে লাস্যময়ী সুন্দরী হিসেবে উপস্থাপনা করায় বাঙালি নারী খুব অভিপ্রায়ী। শাড়ি পরলে তাদের সমস্ত অভিলাষে যেন 16 আনা পূর্ণ হয়। হুট করে দিদার নজর পড়ল ফারজাদের হাসি মুখটার দিকে। চোখটাও যেন তার দিকে চেয়ে হাসছে। দুষ্টু বুদ্ধি এলো ভেতরে। আচমকায় জোরে করে গাইল, স্কুল পলাইয়া একটা নজর দেখিতে যাইতাম, টিফিনের সব টাকা জমায় আবেগ কিনিতাম। ফারজাদ ভ্রু কুঁচকে চট করে উঠে বসল। দিজা তাকে উদ্দেশ্য করে গানের কলিটুকু গেয়েছে। ফারজাদ উঠে দাঁড়িয়ে গিয়ে দিজার মাথায় আলতো করে থাবড় দিল। আমাকে টিজ করছিস? তুই নিজে স্কুল জীবনে কামাই দিয়ে প্রেম করিসনি? তা করলে কি আর আপনার মতো খাটাসকে বিয়ে করতাম? আবার একটা গাট্টা মারল ফারজাদ। আমি প্রেম করেছি? কে বলেছে তোকে? প্রেম হবার আগেই একটা করে ছ্যাঁকা খেয়ে গেছি। তারপর দেবদাস আমার কাছে শিখতে আসতো দেবদাসগিরি। দিজা কনুই দিয়ে আঘাত করলো ফারজাদের পেটের কাছে। উঠে দাঁড়িয়ে বলল, কি বারে আসতো দেবদাস আপনার কাছে? ফারজাদ বিছানায় বসলো। বেশ কিছুদিন আসে না, তাই এক্সাক্ট বারগুলো ভুলে গেছি, তবে একটু মনে আছে। সপ্তাহে 3 দিন আসতো। দিজা হাসি আটকে বলল, আপনি অল্প হলেও প্রেম করেছেন, তাই বা করবেন কেন? আপনি কোচিংয়ের টাকা মেরে প্রেমিকাকে মেলায় ঘুরিয়েছেন, সেই হিসেবে ঠকে গেছি আমি জীবনেও প্রেম না করা মেয়ে আপনার মতো ছ্যাঁকা খাওয়া লোকের পাল্লায় পড়েছি। কথা কেড়ে নিল ফারজাদ। আমি বলেছিলাম পড়তে? তোর বয়স আর আমার বয়স?
আমার যখন প্রেম করার বয়স হয়েছে তখন তুই মনে হয় প্রাইমারি স্কুল পাশ করিসনি। তোর যখন প্রেমে পড়ার বয়স তখন হলো তখন আমার কোনো কুক্ষণে তোর আমার চোখে পড়লো। তো ততদিন আমি তোর যখন জন্য অপেক্ষা করে মনটাকে ব্যাংকে বন্ধক রেখে আসতাম। এই জায়গায় আবার পড়ি। আমার যখন প্রেম করার বয়স হয়েছে তখন তুই মনে হয় প্রাইমারি স্কুল পাশ করিসনি। তোর যখন প্রেমে পড়ার বয়স যখন হলো তখন কোনো এক কুক্ষণে তোর আমার চোখে পড়লো। তো ততদিন আমি তোর জন্য অপেক্ষা করে মনটাকে ব্যাংকে বন্ধক রেখে আসতাম। আমার বাচ্চা ফুফাতো বোনটা কবে বড় হবে আর আমি তার জন্য ইনটেক্ট থাকি, রাইট? দিজা আর কথা খুঁজে পেল না, তখন মুখ ভেঙচি বলল, আমি প্রাইমারি স্কুলে পড়তাম না, কিন্ডার গার্ডেনে পড়তাম। খুব কামাই করেছো তাতে। শেষমেশ ইন্টার পরীক্ষা নাই দিয়ে বিএ পাশ করে বসে আছো। দিজা ফিরে পেছনে তাকিয়ে দেখলো ফরজাদকে, ঠোঁটে হাসি চেপে বলল, আপনি হিসাবে কাঁচা, ইঞ্জিনিয়ার হয়ে এমনিতেও ভালো করতে পারতেন না। বিএ পাশ আমি ইন্টার পরীক্ষা দিয়ে করেছি। রেস্টুরেন্টে বসে 4 জন খেলো একসাথে, তবে এরপর যে যার বউ নিয়ে আলাদা বের হয়ে গেল। বাইরে বের হবার পর লাবণ্যকে উৎফুল্ল লাগছে। গম্ভীর মেয়েটার মুখে তা ঠিকরে বেড়াচ্ছে না ঠিকই, তবে চোখের পাতায় হাসি খেলে যাচ্ছে। ইরফান হাঁটতে হাঁটতে বলল, রাগ আমি করেছি, অথচ কথা বন্ধ করেছো তুমি, মেয়ে মানুষ। লাবণ্য বলল, মেয়ে মানুষ তাই না? তাহলে বিয়েটা কেন ভালো ছেলে দেখে করতে হতো? ছি লাবু, আমার রুচিতে দোষ নেই, আর না শরীরে সমস্যা। ছেলে বিয়ে করব কেন? কিন্তু আসলে কি রাগ আমার করা উচিত না? হয়তো উচিত অল্প একটু। আর সেটা ভাঙানোর জন্য আমি ফোন করেছি বেশ কয়েকবার, আপনি রিসিভ করেননি। সুতরাং রাগ ভাঙানোর ডিউরেশনের মেয়াদ শেষ হয়ে গেছে। এখন আর কোনো তোষামোদপনা হবে না আমার দ্বারা। ইরফান করুণ মুখে বলল, এবার আমার আবারও বলতে ইচ্ছে করছে, মেয়ে মানুষ। আমার জবাব ওই একই থাকবে, ব্যাপার না, তুমি ছেলে হলেও তোমাকেই বিয়ে করতাম। নাক মুখ কুঁচকে ফেলল লাবণ্য। আস্তাগফিরুল্লাহ। ইরফান হো করে হাসলো। লাবণ্য গম্ভীর হয়ে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছে আমরা? হেঁটে আমার পা লেগে যাচ্ছে। এটা বাংলাদেশের রাস্তা না হলে বহু আগেই তোমায় কোলে নিয়ে তুলে নিতাম, কিন্তু বাংলাদেশে যাই করো চিপায় খোলা আম বইয়ের সাথে প্রেম নট অ্যালাউ, ইটস হারাম। ইরফানের বলার ভঙ্গিতে হেসে ফেলল লাবণ্য। লাবণ্যর আজকাল মনে হয় পুরুষ যদি ইরফানের মতো হয়, নারীর সাধ্য নেই তাকে এড়িয়ে চলার। লাবণ্যর মতো অন্তর্মুখী মেয়েটা কবে কবে যেন এই লোকের সংস্পর্শে বাচ্চা মেয়ের মতো আহ্লাদী হয়ে গেছে। পুরুষের সার্থকতা কি এখানে নয়? সে যে যে সে কোনো নারীর পাশে সে শক্তি, প্রশান্তি, সুখ, অবলম্বন এবং নিরাপত্তা দানকারী হিসেবে দাঁড়াবে। এই হিসেবে ইরফান সার্থক। লাবণ্য ভাবনা এলো, আচ্ছা ইরফান যদি ইরফান না হতো, সে যদি ফারজাদ থেকে এত সহজে বের হয়ে আসতো, পারতো না। সঠিক মানুষটা অপূর্ণতার পরিপূরক হিসেবে কাজ করে, যেখানে পরবর্তীতে আসা ভুল মানুষটা অতীতের যন্ত্রণার আগুনে খড়ের ন্যায়। ইরফানের বাহু আঁকড়ে ধরল লাবণ্য। ইরফান একটু চমকালো, পরে নিজেও হাত রাখলো লাবণ্যর হাতের ওপর। লাবণ্য কেমন ভীত সংকুচিত গলায় প্রশ্ন করলো, আপনি কোনোদিন বদলে যাবেন না তো? ইরফান হাসলো, যাবো তো। তোমার মায়া এবং বদ অভ্যাস থেকে বের হতে পারলেই বদলে যাব, প্রমিস। লাবণ্য বুঝেও অবুঝের মতো প্রশ্ন করে, কবে বের হবেন? আমি নামক বদ অভ্যাস থেকে এই জনমটা সময় দাও, বেরিয়ে যাব নিশ্চিত। লাবণ্য চোখ বুজে আবার তাকিয়ে বলল, কাব্যিক কথাবার্তা। ইরফান রসিকতা করলো, মেয়ে পটাতে আরো কত কিছু করেছি কলেজ লাইফে, এখন বউ ঘরে রাখতে করতে হচ্ছে। লাবণ্য দাঁত কিরমির করে তাকালো ইরফানের দিকে। ইরফান হাসছে, ওই তার প্রাণ খোলা নিখাদ হাসি।
লাবণ্য দুটো কিল মারল ইরফানের গায়ে। তারা বাচ্চাদের খেলনার দোকানের সামনে পৌঁছেছে। ইরফান হাঁটতে হাঁটতে নিয়ে এসেছে ঘুরে ফিরে। লাবণ্য অবাক হয়ে চেয়ে রইল সেদিকে। ঘড়িতে 12টা বাজছে। সকালের খাওয়া দাওয়া শেষ। ফারজাদকে ডেকে ডেকে ফারহানা গলা বেসে গলা বসে গেছে। ফারজাদ শহর ঘুরে ফিরেই বসেছে ল্যাপটপটা নিয়ে, ঝুঁকে পড়ে বসে আছে ল্যাপটপের ওপর। রাতে খাবার দিজা ঘরে নিয়ে এলো, কয়েকবার ডাকলো, মাথা তুললো না ফারজাদ। হু হু করলো দু একবার, তাকালো না চোখ তুলে। দিজা বিরক্ত হয়ে বসলো বিছানার ওপর, খাবার তুলে ধরলো ফারজাদের মুখের সামনে। ফারজাদ ঘনকাল মাউসে হাত চাপিয়ে তবে মুখ তুলে তাকালো, খাবার গালে নিয়ে আবার ফিরল ল্যাপটপের দিকে। দিজা বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো, রাত কয়টা বাজে? পুরো গ্রামের লোক নাক ডাকছে, আমরা কি চৌকিদারি করব? খাবার গিলে বলল ফারজাদ, কে বলে গেল তোকে গ্রামের পক্ষ থেকে যে তারা সবাই ঘুমিয়ে নাক ডাকবে? দিজা মুখ শক্ত করলো, জবাব দিল না। কাজ করতে করতে ফারজাদ বলল, তোকে আমার এখন তুমি বলে ডাকা উচিত নাকি? হঠাৎ এই খেয়াল এলো কেন? কথা শেষ করে খাবার দিল দিজা ফারজাদের গালে। ফারজাদ আর কথা বলতে পারলো না, কেসে উঠলো একটু। দ্রুত পানির গ্লাস এগিয়ে দিতে গেলে ফারজাদ হাত ইশারা করে নিষেধাজ্ঞা করলো। খাবার গিলে দিজার ওড়নাটা প্রান্ত টেনে নিয়ে মুখ মুছলো। এরপর বলল, আজ ইরফান ভাইকে দেখলাম লাবণ্যকে তুমি সম্বোধন করছে। দিজা ফারজাদের দিকে তাকিয়ে মুচকি হাসলো, তারপর ঘাড় ঝাঁকালো ফারজাদ। মুখে আসবে না মনে হয়, সময় লাগবে। কি দরকার? শুনতে তো আর খারাপ লাগে না। ভ্রু জড়ালো ফারজাদ, ভালো লাগে? দিজা উত্তর না দিয়ে খাবার এগিয়ে দিল। দিজার মুখে এখনো সাজ রয়েছে, ঘামে একটু এবড়ো থেবড়ো হয়ে গেছে কাজল, তা যেন আরো বেশি প্রাকৃতিক লাগছে মেয়েটার মুখের ওপর। ফারজাদ মুখ ঘোরালো, আর খাবো না, দিস না, তুই খেয়ে নে। যা খাবার বেঁচে আছে আমি শেষ করতে পারবো না। হ্যাঁ করুন জলদি, সারা রাত ভরে খাওয়াবো না আমি, একটু কঠিন গলায় বলল দিজা। ফারজাদ হেসে বলল, প্রেমে পড়লে কত কিছু সহ্য করতে হয়। পুচকে মেয়ের ধমক শুনছি আমি, কি অধপতন আমার। ভ্রু উচালো দিজা, প্রেমে পড়েছেন? ফারজাদ নজর নত করলো, ক্ষণকাল ঠোঁটে কামড় ধরে রেখে জিজ্ঞেস করলো, প্রেম কি? বুঝি না, ভালোবাসা বোঝো? দিজা তড়িৎ গতিতে চোখ তুললো, অদ্ভুত এক অনুভূতি। ফারজাদ তো তুমি সম্বোধন। অবুঝের মতো থমকানো স্বরে মাথা নাড়লো, অথচ তবুও দাবি করিস প্রেমে পড়ার, ভালোবাসার। আর করব না, আর করব না। জবাব দিল না ফারজাদ। হাত দিয়ে প্লেট ঠেলে বোঝালো সে আর খাবে না। ল্যাপটপটা গুছিয়ে বেড সাইডে টেবিলের ওপর রেখে উঠে দাঁড়ালো। দিজা ডাকলো, কোথায় যাচ্ছেন এখন আবার? বহুদিন পর। দিজা চেঁচিয়ে উঠল, ডাক্তার নিষেধ করেছে। করেনি শুনেছেন আপনি? করেনি শুনেছেন আপনি? করেনি, খেতেও বলেনি, মানাও করেনি। তাছাড়াও আমার হার্ট ড্যামেজ না যে সিগারেট খেতে নিষেধ করবে। তার মানে আপনি আমার কথা শুনবেন না, তাই তো? পেছন ফিরে তাকালো ফারজাদ। নিজের কথায় সবসময় শুনতে নেই, দুর্বল ভেবে বসে মনটা। নিজের মন নিজেকে দুর্বল ভেবে বসে। আর নিজের কাছে দুর্বল উপস্থাপিক হবার চেয়ে দুর্বলতা আর নেই। তাই তোর কিছু কথা মন চাইলেও শুনবো না আমি, অর্ধেক হলেও টেনে আসি। তুই ঘুমানোর ব্যবস্থা কর। দিজা হতবিহ্বল চোখে চেয়ে রইল ফারজাদের যাবার পানে। আবারও মনে হলো যে সে যতবার ভাববে সে ফারজাদকে আয়ত্ত করে ফেলেছে, ততবার তাকে হতাশ করে ফারজাদ নতুন ভাবে নিজের অস্তিত্ব জানান দেবে। কিছু মানুষ হয় এমন, যারা মস্তিষ্কের মারপ্যাচ জানে খুব ভালো। তাদের সম্বন্ধে সঠিক ধারণা পোষণ করার উপায় নেই। যে কোনো মুহূর্তে তাদের বদল নতুন পরিস্থিতিতে সৃষ্টি করতে পারে। দিজার মনে হলো সে নিজেও সেরকম একটা কিছু গ্রহণ করে ফেলেছে নিজের মাঝে। যে মেয়েটা সকালে কেমন শক্ত সামর্থ্য রহস্যময় নীরবের মতো নীরব কেঁদেছে, সে কেমন অল্প সময়ের ব্যবধানে নিজের চাঞ্চল্য ফিরে এসেছে। বাস্তব জীবনটাকে খুব রহস্যজনক। মানুষ তো বিলাসিতা করে গল্প উপন্যাসের রহস্য খুঁজতে, যেখানে
রহস্য যত মানব মস্তিষ্কে নিহত। সত্যি ফারজাদ অর্ধেকটা শেষ করলো সিগারেট, সেটাও পুরোটা টেনে নয়, হাতে ধরেই রেখে ছাই করে ফেলে দিল। রুমে ফিরে দেখলো দিজা অপর পাশ ফিরে শুয়ে পড়েছে। ফারজাদ হাসলো একটু, একটানে দিজাকে উঠিয়ে বসালো, বাহু চিপে ধরে রাখলো যাতে দিজা আবার শুয়ে পড়তে না পারে। এরপর বলল, প্রথমত রাগ ভাগানোর অভিজ্ঞতা আমার নেই, সুতরাং রাগটা ঝেড়ে ফেল নিজে থেকে। আমি কিন্তু সকালে চলে যাচ্ছি, এখন রাগ করে থাকলে ঠিক হবে না। তার চেয়েও বড় কথা, এখন কাঁদবি না। দিজা শুয়ে পড়লো টান হয়ে। ফারজাদ উঠে গিয়ে বাতিটা নিভিয়ে দিয়ে এসে মাথাটা ঠিক দিজার বুকের বাম পাশে রেখে ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। টের পেল দেহের নিচের ছোট্ট দেহটা কেঁপে কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। ফারজাদ অস্পষ্ট স্বরে বলল, কাঁদিস না দিজা, তোর কান্নার সুর আমার কানে গেলে আমি এলোমেলো হয়ে যাই। পাগলামি চড়ে বসে মাথায়। সকালে উঠতে হবে, এখন একটু ঘুম পাড়িয়ে দে। আবার কবে তোর কাছে ঘুমাই না ঘুমাই। এবার শব্দ করে কেঁদে উঠল দিজা। ফারজাদ আরো শক্ত করে চেপে জড়িয়ে ধরল পুরো শরীরটা। দিজার গলায় ওড়না ছিল, সেটাতে ফারজাদ বিঘ্ন বোধহয় করছিল। টান দিয়ে ওড়নাটা খুলে একপাশে রেখে গলার কাছে মুখ এগিয়ে দিজার হাতের তালুতে তালু বালিশের সাথে চেপে ধরে চোখ বুজে পড়ে রইল ওভাবেই। গরম ভারী শ্বাস দিজার গলায় উতলা ঢেউয়ের মতো আশ্রে আস্তে আস্তে পড়ছে। দিজার শরীরের শিরশিরানি ধরে যায়, মন ও দেহ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে সেই নিঃশ্বাসের আওয়াজ কানে এসে লাগাতে। পুরো শরীরটা ফারজাদের দেহের নিচে। কান্না থামলো। লোকটা কাল থেকে আর এভাবে চেপে চুপে ধরে শোবে না। সে কি বোঝে না দিজার আজকাল রাত্রিরাত যখন তখন প্রয়োজন পড়ে তার সহচর্যের। সব তো তার জন্যই হয়েছে। আজকাল বড্ড স্পর্শকাতর হয়ে উঠেছে শরীরটা, আর তার লোকটার জন্যই। এরপরেও সে একা মানুষটাকে ছাড়া থাকবে কি করে? এই অভ্যাস, স্পর্শ, আসক্তি, মায়ার টান, দিনে রাতের বউ বউ কর্তব্য, কাঁপুনি দিয়ে উঠল শরীরটা। এক হাতে ফারজাদের ঘাড়ের ওপরে চুল মুঠোয় আঁকড়ে, অপর হাতে পিঠ খামচে ধরল। ফারজাদের নিঃশ্বাস আরো ভারী হয়ে উঠেছে। উতলা লাগছে শ্বাস, তার শ্বাসের ওঠানামা। আজানের পরপরই ঘুম ভাঙল দিজার। এখনো পুরোপুরি ফর্সা হয়নি আকাশ। কেচি গেট খোলার আওয়াজ পেয়েছে সে। আজাদ সাহেব ফজরের নামাজের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। সে উঠে বাথরুমে গেল গোসল করার উদ্দেশ্যে। ফারজাদ ঘুমাচ্ছে। ঘড়িতে 5টা বাজতে চলেছে। 7টার গাড়ি ফারজাদের। গোসল দিয়ে জাগালেই হবে। গোসল শেষে বেরিয়ে ঘরের লাইটটা জ্বালিয়ে দিল। ভেজা চুলে তোয়ালে চালাতে চালাতে বিছানার দিকে নজর গেল। নজর থামলো। ফারজাদ একাত হয়ে শুয়ে আছে, দুহাতের তালু একত্র করে চোয়ালের নিচে রাখা। দেখতে বড্ড আদুরে লাগছে। লাইট জ্বলে উঠতেই একটু নড়ে চড়ে উঠল। তিজা হাসল মৃদু। এই হাসিতে যদিও বুক ছেঁড়া যন্ত্রণা দমবে না। দরজা খুলে বেরিয়ে গেল। একবেলা বৃষ্টি, হয়তো পরের বেলা হালকা কুয়াশা দেখা মেলে। ভোর সকালে আধো ফর্সা আকাশ, বাতাসে ধোঁয়ার মতো হালকা কুয়াশা ছিটে আছে। দিজার মনে পড়ে গেল একই রকম এক কুয়াশাচ্ছন্ন সকালে সে প্রথম অনুভব করেছিল ফারজাদকে। সেদিন সে ছিল এক বাড়ির নাতনি, ফারজাদের ফুফাতো বোন, আজ এ বাড়ির বড় বউ। ফারজাদের ঘরণী। ঠান্ডা বাতাস টেনে নিল গাঢ় নিঃশ্বাসের সঙ্গে। রান্নাঘরে গেল 1 কাপ কফি বানাতে। ভালো বানাতে পারেন না কফি। ঢাকাতে ফারজাদের কফি খাওয়ার হলে নিজেই বানিয়ে নিত। বেশ যত্ন করে সর্বোচ্চ চেষ্টা করলো কফিটা ভালো বানানোর। কফির মগটা এনে রাখলো বেড সাইডের টেবিলের ওপর। ফারজাদ এখনো ওভাবেই শুয়ে আছে, এক কাত হয়ে। বিছানা ঘেঁষে একটু হাঁটু ভেঙে বসলো মেঝের ওপর। চুলে হাত বুলিয়ে ডাকলো ফারজাদকে। সকাল 6টা বাজতে যাচ্ছে, উঠুন, আপনার বাস 7টায়। দেরি হলে কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না। কণ্ঠস্বরটা কেঁপে উঠল দিজার কথাটা বলতে গিয়ে।
ফারজাদ চোখ খুলল, অলস ভঙ্গিতে উঠে বসতে বসতে বলল, শাড়ি পরেছিস কেন? আপনি চলে গেলে আর তো পরতে পারবো না, আজ শেষবার পরেছি। ফারজাদ হেসে ভ্রু জড়ালো, আমি যে গিয়ে শহীদ হয়ে যাব তা কনফার্ম? আর ফিরবো না, তুই শাড়িও পরবি না? দিজা অসহায় মুখে তাকালো। ফারজাদ হাসার চেষ্টা করলো। পাগলি, সিরিয়াস হচ্ছিস কেন? এমনি বলছি। দিজা অনুরোধ করে উঠল, আমায় নিয়ে গেলে ক্ষতি কি হবে? ক্ষতি আমার না, তোর হবে। ভরা ক্যারিয়ার গড়ার সময়, তোর সংসার করার সময় না। এখানে থাকবি, সবটুকু মনোযোগ পড়ালেখায় লাগাবি। এখানে সমস্যা হলে ফুপুর কাছে গিয়ে থাকবি। আমার সাথে বের হ, তোকেও বাড়িতে রেখে যাই। ফুপু চলে যাবে 2-1 দিনের মাঝে, চলে গেলে ফিরে আসবি ইচ্ছে হলে। ফারজাদ গোসলে ঢুকলো। জিজা বসে রইল উদ্ভ্রান্তের মতো। জানা নেই কতটুকু পারবে ক্যারিয়ার ফোকাস করতে, তবে সর্বোচ্চ চেষ্টায় থাকতে হবে। মাঝখানে যা হয়ে গিয়েছে তা ভালো খারাপ মিলে অবশেষে ভালোই হয়েছে। ফারজাদকে পাওয়ার পর তার আর চাহিদা বা কি বিশেষ? এখন পড়ালেখার প্রতীক্ষা। দিজা নিজেও চায়নি এত তাড়াতাড়ি সংসারী হয়ে যেতে, তবে পরিস্থিতি জোর করলো। আবার একটা সুযোগও দিল নিজেকে গুছিয়ে নেওয়ার। পারিপার্শ্বিক সব মিলিয়ে চিন্তা করলে এর চেয়ে ভালো আর হয় না। ফারজাদকে পাওয়ার চিরতরে এ বাড়িতে সেই সুবাদে জায়গা পাওয়া, যেখানে তার সমস্ত ভালোবাসার মানুষ এবং সুখ রয়েছে। পড়ালেখা চালিয়ে যাও, সবই তো হচ্ছে। এত সব আশানুরূপ সুখের মাঝে বেশ খানিকটা প্রতীক্ষা তো পরিপূরক। শুধুই সুখের মূল্য থাকে না, নিখাত সুখের কদর করা যায় না, সেটা কি সুখ নয়, বরং পেয়ে যাওয়া সাধারণ এক অবিশেষ অনুভূতি মনে হয়। সুখের মাঝে অল্প খানিক অপূর্ণতা থাকলেও সেটা বেশি কদরে এবং উপভোগ্যের। সুখ পাখি খোলা আকাশে উঠতে উঠতে এসে কখনো এক সঠিক মূল্যবোধ উপলব্ধি করতে আসে না। সেই অপূর্ণতাজনক পরিপূর্ণতাটুকু হলো ফারজাদের ঘরে অবস্থান করে ফারজাদের প্রতীক্ষা করার প্রহরগুলো। কথাগুলো ভাবতেই অল্প স্বল্প সুখে মনটা নেচে উঠল। সব ভালো লাগছে, আর কোনো আফসোস বা হতাশা নাড়া দিচ্ছে না ভেতরে। এই তো ফারজাদের ঘর, এখানেই থাকা হবে। ওই ফারজাদের টেবিলে বসে পড়া হবে। এককালে ওই টেবিলে বসে ফারজাদের কাছে পড়তো সে লাবণ্য। ভুলভাল কথা বললে চটপট তা শুধরে দিত ফারজাদ। হেসে ফেলল দিজা। এজন্যই বোধ করি বলা হয় পরিস্থিতি ব্যাপক শক্তিমান, যা কত শত অবুঝকে বুঝবান, অসম্ভবকে সম্ভব না মেনে নেওয়া বিষয়গুলোকে সাবলীল রূপে মানিয়ে নিতে যত্ন করে শিখিয়ে দেয়। এই তো খুশি লাগছে। এই ঘর, এই বিছানা, এই বাড়ি, যৌথ লোকগুলো, পেছনের বাগান, তার ওপারে মাঠ, নানুর ভালোবাসা, নিজের নাম ও ভাগ্যের সাথে জুড়ে যাওয়া ফারজাদের নাম। আর চাওয়ার মতো কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। সবই তো হাতে হাতে পেয়ে গিয়েছে তব কবে কবে যেন। স্বামী মানুষের বিদেশও থাকে, দূরেও থাকে। স্বামী কেন, এবার প্রেমিক হোক ফারজাদ। প্রেমিকের তরে অপেক্ষা নাকি প্রেমিকার প্রেমমূলক ব্রত? সে না হয় সেই ব্রতী হবে। প্রেম করার ইচ্ছে চাপা পড়ে গেছিল পরিস্থিতির কাছে, তবে রয়ে গেছিল সংগোপনে কোথাও। সেটা মাথাচাড়া দিয়ে উঠুক। আজ থেকে ফারজাদ প্রেমিক, মামাতো প্রেমিক। তাদের রিলেশন হলো লং ডিস্টেন্স রিলেশনশিপ। আনমনে মুচকি হাসলো দিজা। হালাল লাগছে সবটা। প্রেমিক আজ চলে যাবে, দেখা করার জন্য আবার কতদিন অপেক্ষারত থাকতে হবে। মামাতো ভাই প্রেমিক যখন, এসপি অফিসার, তার বাড়িতে থাকে দিজা এবং অপেক্ষা করে প্রেমিকের বাড়ি ফেরার। আরে দারুণ তো শিরোনামটা। ধীরে ধীরে ভাবনাগুলো দিজাকে পুলকিত করে তুলল, যেন বাচ্চারা হাতে কাঙ্ক্ষিত খেলনা তুলে দেওয়া হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতিটা ভেবে মনে সুখ সুখ একটা ঢেউ একে একে দোল খাচ্ছে। ফারজাদ বের হলো গোসল শেষে। দিজা বলল, নানু বলতো মেয়েরা মায়ের কপাল পায়। আমার ক্ষেত্রে তা সত্যি। ফারজাদ কটাক্ষ করলো, ব্যাপারটা বিজ্ঞান দিয়েও ব্যাখ্যা করা যায়। স্বামী দূরে থাকার এই ক্যাপাসিটিতে তুই জেনেটিক্যালি তোর মায়ের কাছে পেয়েছিস।
তাই জিনগত বৈশিষ্ট্য আর কি, এখানে আমার কোনো দোষ নেই। দাঁত কিরমির করলো দিজা। ফারজাদ বসলো বিছানার ওপর, মাথা মুছতে মুছতে বলল, তোকে বউ বউ লাগছে না? তোয়ালেটা কেড়ে নিল দিজা, নিজের মাথা মুছিয়ে দিতে দিতে বলল, তোর কি স্বামী স্বামী লাগছে? স্বামীরা শাড়ি পরে আজকাল। দিজা জবাব দিল না, চোখ বাঁকা করে তাকালো। ফারজাদ বলল, প্রেমিকা প্রেমিকা লাগছে। ওই যে দেখিসনি, শাড়ি টাড়ি পরে প্রেমিকের সাথে দেখা করতে আসে না, মানে ডেটে আসে পার্কে বা রবীন্দ্র সরোবরে। তবে খোপাতে আর্টিফিশিয়াল ফুলের ছড়া মিসিং। ইভেন তুই খোপাই করিসনি। হাসি ফুটলো দিজার মুখে, মাথা নামিয়ে আস্তে করে বলল, তাহলে খোপা করে ফেলি? না, সময়ের অভাব। যেহেতু ফুল কিনে গুজে দেওয়া প্রেমিক সাজার সুযোগ নেই আমার, সুতরাং তোরও খোপা করার যুক্তি নেই। আমার এই জীবনে প্রেমিক হবার নয়। কথা বলতে বলতে শার্ট প্যান্ট পরে ফেললো ফারজাদ। দিজা বলে উঠল, আমার তো প্রেমিকা হবার আছে। উঠে দাঁড়ালো ফারজাদ। তাই নাকি? তাই। তাই তো রেখে যাচ্ছেন। ধরুন দূরবর্তী প্রেম বলা চলে। স্বামী তো ঘরে থাকে, কাছে থাকে, আপনি দূরে চলে যাচ্ছেন, নিষিদ্ধ হচ্ছেন, নিরুপায় হয়ে যাচ্ছি আমি, যেখানে আপনার দেখার ছোঁয়ার অনুমতি বা সুযোগ নেই। এরকমই হয় প্রেমিক প্রেমিকার সম্পর্ক। ফারজাদ তাকিয়ে রয় ক্ষণকাল দিজার মুখের দিকে, এরপর বলে, তুই আমার প্রেমে কি দেখে পড়েছিলি? প্রেমে পড়েছিলাম তা বলেছি কখনো? ফারজাদের হাতে ঠান্ডা হয়ে যা কফির মগটা তুলে দিল দিজা। না, বলিসনি। তাহলে? কফির মগে চুমুক দিল ফারজাদ। দিজার নাক শিউরালো। এই বাড়িতে, এই ঘরে কে বা কোথাকার মেয়ে আপনার বউ হয়ে এসে জল্লাদগিরি করবে, সবকিছুতে ভাগ বসাবে, দখল করবে সবটা, এটা ভেবে সহ্য হয়নি। গা জ্বালা ধরে যেত। ছোটবেলা থেকে এখানে আমাদের দখল চলছে, তাতে অন্য কারো হক সহ্য করা যায় না। তাই। ফারজাদ ফিরে তাকালো। মেয়ে মানুষ হিংসুটে হয় জানতাম, কিন্তু এমন সাংঘাতিক হিংসুটে হয়? দিজা মুখ ভ্যাংচালো। ফারজাদ দুষ্টু হাসলো। তাহলে তোকে আরেকবার বিয়ে করতে হবে, ঠিক একইভাবে। আমার ছোট চাচার ছেলে লিমন আছে তো, তারও তো বিয়ে হবে কয়দিন পর। তার বউ এসে দখলদারি করবে এখানে, তো ঠেকাবি না তুই? দিজা কপালে হাত ঠেকে হেসে ফেলল। ফারজাদ এগিয়ে এলো, দুই চোয়ালের দুপাশে চেপে ধরলো দুহাতে, চোখের দিকে তাকিয়ে বলল, যাবি না ওই বাড়ি? দিজা মাথা নাড়ালো। যাবো, তবে আপনার সঙ্গে নয়। আপনার সাথে বেরিয়ে গেলে আপনি ফিরে আসার তাগিদ আর কর্তব্য ভুলে যাবেন। সান্ত্বনা থাকবে, আমার বাপের বাড়ি সঁপে দিয়ে এসেছেন আমায়, কিন্তু আপনি বেরিয়ে যাবেন, আমি এ বাড়ির দরজার কপাট ধরে দাঁড়িয়ে থাকবো, যাতে সব সময় এই তাড়া থাকে, আপনার কেউ অপেক্ষা করছে আপনার ঘরে। যে করেই হোক ফিরতে হবে, তার জন্য ফিরতে হবে আপনাকে। আমি এখানেই, এই ঘরেই থেকে পড়বো, আর অপেক্ষারত থাকবো আপনার, বুঝছেন আপনি? চোখ ছলছল হয়ে উঠেছে মেয়েটার। ফারজাদ এক হাত গাল থেকে নামিয়ে দিজার কোমর খামচে আরো কাছে নিয়ে এলো, ওকে বুকের সাথে বুক মিশিয়ে দাঁড় করিয়ে গাঢ় একটা চুমু খেলো দিজার ঠোঁটের কিনারায়। এরপর কপালের মাঝ বরাবর একটা শক্ত চুমু দিল। কপাল থেকে ফারজাদ ঠোঁট সরানোর পর দিজা পা উঁচিয়ে দাঁড়াতে চেষ্টা করলো। ফারজাদ হেসে নিজেই একটু নিচু হলো। দিজা ফারজাদের দুই গাল, ঠোঁটের পাশ, কপাল শেষ অবধি গলার উঁচু হয়ে থাকা ষড়যন্ত্রের ওপর চুমু খেলো। ভেজা স্বরে সতর্ক করলো, খুব বেশি অপেক্ষা করাবে না প্রেমিক বাবু, তাড়াতাড়ি ফিরবে। আমার কিন্তু বুক ভেঙে চুরে কান্না আসছে, আমি তবুও কাঁদছি না। এই ধৈর্যের বদলে কি দেবে আমায়? আমিটাকে নিবি? আর কিছুই নেই তো তোর মতো পাগলিকে দেবার মতন। ওহ, আমি বহু আগেই হাসিল করে ফেলেছি নতুন কিছু দিন। একটা বাচ্চা দেই, নিবি? কথা শেষে চোখ মারলো ফারজাদ। চোখের পানি ছাপিয়ে লজ্জার মাথা নুয়ে হেসে ফেলল দিজা। ফারহানা বেগম কাঁদলেন ফারজাদকে ধরে। প্রতিবারই কাঁদেন এভাবে। যাওয়ার সময় এমন ভাবে বিদায় নেন যেন আর ফিরবেন না ফারজাদ। প্রতিবার বিরক্ত হলে
আজ হলো না, নরম কণ্ঠে বলল। আম্মা, কান্না থামান, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। দেখবেন ওই ফাঁকিবাজ যেন পড়ালেখা ফাঁকি না দিতে পারে। আমি তো থাকবো না, 1 নম্বরের ফাঁকিবাজ কিন্তু। দিজা ঠোঁট কামড়ে মাথা নত করে অল্প হাসলো। ফারজানা বললেন, তোর আব্বুর সাথে দেখা করলি না? আড়তে গিয়ে করে নেব, 7টার গাড়ি চলে গেছে অলরেডি, পরের গাড়িতেই যাই, এজন্য গতকাল টিকিট কাটিনি। ফারজাদ যখন বেরিয়ে গেল ব্যাগটা নিয়ে, দিজা বাড়ির কেচি গেইটের পাল্লা এক হাতে ধরে অদ্ভুত চোখে চেয়ে রইল ফারজাদের যাওয়ার দিকে। মনে মনে প্রার্থনা করে উঠল, এভাবেই যে উল্টো পথে ফিরে আসে খুব শীঘ্রই, সহি সালামতে ফিরে আসে, যেন আবার একবার যেন বিপদ না হোক আর। জীবন তো এটাই, তবুও এত জটিলতা কেন থাকতে হবে? কটা দিন সরলভাবে বাঁচলে এমন কি ক্ষতি? যতদূর দেখা গেল ফারজাদকে চেয়ে রইল। বাকি জনেরা ভেতরে ঢুকে গেলেও দাঁড়িয়ে রইল ফারহানা বেগম এবং দিজা। ফারজাদ ফিরে তাকায় না, আর দিজা আশাও করলো না। ফিরে তাকালে আর যেতে দিতে ইচ্ছে করবে না। চলে যাক, অপেক্ষা করার অতৃপ্ত সুখটুকু উপভোগ করা রয়েছে। ঢাকা আসার পর সপ্তাহ দুয়েক পেরিয়ে গেছে। এরপর যতবারই ফারজাদ মাসুদের কাছে গেছে, খুব স্বাভাবিক এবং শান্ত আচরণ করেছে লোকটার সঙ্গে, কিচ্ছু জিজ্ঞেস করেনি বিশেষ। কাল রাতে গোপন সূত্রে খবর এসেছে আলামিনকে ইন্ডিয়া পাঠানো হয়েছিল। 1.5 মাসের বেশি সময় ইন্ডিয়াতে থেকে দেশে ফিরেছেন দিন দুয়েকের মাঝে। ল্যাপটপ থেকে উঠে পড়ল, শরীরটা ক্লান্ত লাগছে। সকাল থেকে চা বিস্কুট ছাড়া কিছু পেটে পড়েনি। রান্নার অলসতায় দিজার মনে কথা পড়ে এসব সময়ে খুব। মেয়েটা রান্নার অলসতায় দিজার কথা মনে পড়ে এইসব সময় খুব। মেয়েটা খুব একটা রান্না বান্না জানা, তবুও চেষ্টা করতো, রান্না করে রাখতো। এটাই বোধহয় ঘরের ঘরণী। ঢাকা এসে সোজা নতুন ফ্ল্যাটে ওঠা হয়েছে। এই ফ্ল্যাটটা যেমন সুন্দর তেমনি বড়লোকি ফারজাদের বক্তব্য। আগেটা বেশ সংকীর্ণ আর খুপটি ধরনের ছিল, এটা খোলামেলা এবং অভিজাত। আর সঙ্গী হলো একাকিত্ব। আগের এই একাকিত্বটুকু কোনোদিন অনুভব হয়নি, এবার প্রথম নতুন অভিজ্ঞতা। দিজাকে বিশেষ কল করে না নিজে থেকে। মায়া বাড়বে, কাজের মনোযোগ ভ্রষ্ট হবে। মেয়েটা নিজেও আশায় থাকবে নিয়মিত কলে, তাতে পড়ালেখা থেকে খেয়াল সরবে। দিজা নিজেই কল দেয় মাঝে মধ্যে, তাও বন্ধ করে দেয় অভিমানে। ফারজাদ বোঝে না তার কাছে কল না পাওয়ার ক্ষোভ এবং অভিমান, বুঝেও নির্লিপ্ত সে। মাঝে মধ্যে ইঙ্গিত ইশারায় বোঝায় দিজা, ফারজাদ দিজাকে একটুও ভালোবাসে না, একটুও মূল্য নেই ফারজাদের জীবনে তার। ফারজাদ বুঝেও কোনো প্রতিক্রিয়া দেখায় না। মেয়েটাকে বোঝাতে গেলে বরং সঠিকটা তো কোনোদিন বুঝতে চাইবে না, উল্টো বুঝে কষ্ট পাবে। এখানে প্রতিটা দিনই কাটছে এক একটা প্রজেক্টের পেছনে ছুটে। উপর মহল থেকে প্রতিনিয়ত চাপ বাড়ছে অফিসারদের ওপর। সেসব চাপ মোটেই ভদ্রভাবে দেওয়া হয় না। প্রশ্ন তোলা হয় যোগ্যতা, কর্মদক্ষতা, কাজের প্রতি পরিশ্রমের তারতম্য এবং কর্তব্যপরায়ণতার ওপর, যা সহ্য করা সহজ নয়। এসব বুঝবে না দিজা কোনো ক্রমেই। সরকারি চাকুরি হলো ফরমায়েশ খাটা, তার চেয়ে বেশি সক্রিয়তার কাজ হলো প্রশাসনের কাজ। সুষ্ঠুভাবে এ কাজ সম্পন্ন করতে গেলে সর্বদা তৎপর থাকতে হবে। এমন নয় এখন অলস লাগছে, পরে তুলে দেওয়া যাবে অবসর করে। 1 সেকেন্ডের ব্যবধানে চাল বদলাতে পারে। এরপর থেকে কেটে গেল আরো বেশ কিছুদিন। এখন আর দিজাও কল করে না অভিমানে। ফারজাদের মিশন চলছে পুরোদমে। তারও ফুরসত নেই কলে যোগাযোগ করার। আলামিন দেশে এসেছে তা নিশ্চিত ফারজাদ, তবে কোথায় আছে সেটা খুঁজে বের করা, খোঁজ না পেতে সুচ খুঁজে বের করার মতোই ব্যাপার। সকালে উঠতে দেরি হলো পরিকল্পনার বিপরীতে। 7টা বেজে গিয়েছে। আজ আর ওয়ার্ক আউটের সময় পাওয়া গেল না। রান্নার ঘরটা বেশ বড় এই ফ্ল্যাটে, দিজা আসলে রান্না বান্নার সুবিধা পাবে ভালোই। আর মনেই হাসলো ফারজাদ, বেশ কিছুদিন কথা হয়নি তাদের।
মেয়েটা নিশ্চয়ই কান্নাকাটি করে অভিমানে লুকিয়ে রেখেছে বুক। রাতে ফেরার পরে পাউরুটি এনে রেখেছিল, একটা ডিম হালকা তেলে ওপর গড়িয়ে 1 কাপ কফি নিল। টেবিলে বসে হঠাৎই আম্মার কথা মনে পড়ল। এতক্ষণে এই মাখন পাউরুটি কফি দেখলে নির্ঘাত বলতো বড়লোক হইছে, জমিদারি ভাব। অফিসে গিয়ে সামাদের খোঁজ করলো, সামাদ এসে পৌঁছেনি এখনো। নিজের আসনে বসে মনিটরটা অন করতে সামাদ এসে হুড়পাড় করে সালাম দিল। মাথা না তুলে সালামের জবাব দিয়ে বলল, ফারজাদ, মাসুদ, লোকটাকে কাস্টারিতে শিফট করুন। আর ওখানে আমি ছাড়া আর কেউ থাকবে না, দ্রুত করুন। সামাদ মাথা নেড়ে চলে গেল। ফারজাদও উঠে এসপি স্যারের সঙ্গে একবার দেখা করে কাস্টারিতে গিয়ে পৌঁছালো। মাসুদ বসে আছে চেয়ারে, তার চোখে মুখে কোনো রকম চিন্তার ছাপ নেই, অবশ্য পুরনো জখমগুলো কালচে হয়ে আছে। ফারজাদ গিয়ে তার সামনে চেয়ারে বসলো। ডিউটিতে ফিরে বেশ কয়েকবার ফারজাদের লোকটাকে কাস্টাডিতে নিলেও বিশেষ প্রশ্ন করেনি। লোকটাকে নিশ্চিত মুখের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, আপনারা আমার কাছে কি চান? কোনো রকম ভনিতা না করে বলুন, দরকার পড়লে সময় নিন, চুপ থাকুন, এরপর জবাব দিন। তবে ভনিতা নয়, আমি যা জিজ্ঞেস করেছি তার জবাব চাই শুধু। মাসুদ মুখ খুলল, আমি সামান্য এক এজেন্ট স্যার। ফারজাদ জিজ্ঞেস করলো, আপনার টিমের সাথে লাস্ট কবে যোগাযোগ হয়েছে আপনার? লোকটা জিতে যাওয়ার হাসি হাসলো, 2 দিন আগে। ফারজাদ পাল্টা হাসলো, আমাদের অফিসাররা আপনাদের প্রতি বেশ অনুগত, বাধ্য। কলে কথা বলতে চেয়েছেন, নিরাশ করেনি। আসলে করা উচিত না, যোগাযোগ হলো মানুষের মৌলিক চাহিদা। খুব সুন্দর একটা ব্যাপার। আসলে প্রথম প্রথম চাকরিতে ঢুকে আমি খুব ন্যায়পরায়ণ হতে চাইছিলাম, নিষ্ঠার সাথে কাজ করতে চেয়েছিলাম। তার ফল কি হলো? জান নিয়ে টান পাড়াপাড়ি। অথচ পরে দেখলাম আমার সিনিয়রেরা ব্যাপক সচেতন। কারো কারো চাকরির বয়স 30 পার হচ্ছে, তবুও একটা খামচি অব্দি খায়নি আতঙ্কবাদী অথবা স্মাগলারদের হাতে। শালা, নিজের বোকামি বুঝতে সোজা বুকে গুলি খেতে হলো। তবে মানুষ ভুল করে হোঁচট খায় এবং হোঁচটের ব্যথা থেকে শিক্ষা গ্রহণ করে। আমার বুকের ব্যথা এখনো লেগে আছে, জল জল করছে ঘা। শুধু শুধু এই দুনিয়ায় ইনসাফ দেখাতে গিয়ে ক্ষতিগ্রস্ত হবার কোনো মানে নেই। এই কথাগুলো আমি বুঝেছি হাসপাতালের বেডে শুয়ে থেকে, আর তা বুঝেছি অন্যরকম একটা সিদ্ধান্ত নিয়েছি। একদমই কথাগুলো বলে মাসুদের দিকে তাকালো ফারজাদ। লোকটা দ্বিধান্বিত চোখে চেয়ে আছে, বুঝে উঠতে পারছে না ফারজাদের হাবভাব অথবা কথাগুলো সত্যতা। বিশ্বাস অবিশ্বাসের মাঝে ঝুলছে লোকটা। ব্যাপারটা বুঝে চমৎকার হাসলো ফারজাদ। দেখুন মাসুদ ভাই, জান বাঁচানো ফরজ, অপরাধী ধরা নয়। আর অপরাধী ধরতে গিয়ে যদি সেই জানের আঁচ আসে, ফরজ ছুটে যাবার আশঙ্কা রয়েছে, যা ঠিক নয়। আমার বড় অফিসারেরা দিব্যি সরকারের কাছে বেতন পাচ্ছে, তার চেয়ে মোটা মোটা অঙ্কে হাতাচ্ছে আপনাদের কাছে। বিন্দাস দিন কেটে যাচ্ছে তাদের। আর আজকালকার দুনিয়ার ওই কাগজের নোট ছাড়া আপনার মরাদেহও অচল। ভালোভাবে মৃতদেহকে সৎকার করে খয়রাত জিয়ারত করতে গেলে যেখানে ভালো পরিমাণ টাকার প্রয়োজন, সেখানে বুঝুন বেঁচে থাকতে টাকার ভ্যালুটা কত। অবশ্য আপনারা বুঝেনি, আপনারা বুঝতে বেশ দেরি হলো। আপনারা তো বুঝেনি, আমার বুঝতে বেশ দেরি হলো। আগে বুঝলে এতদিনে বেশ লাভবান হয়ে যেতে পারতাম। অবশ্য এই লাইনে ঢুকেছি বেশ দিন হয়নি, সবটা আয়ত্ত করতে একটু সময় তো লাগবেই। একটু থামলো ফারজাদ। লোকটার মুখে সুপ্ত মিটি হাসি দেখা যায় এবার। সামাদ অভিভূতের মতো চেয়ে আছে। কথার মারপ্যাচ এত কেন জানবে একটা লোক। বিশ্বাস না করার উপায় রাখছে না, এক ফোঁটা ফোকর থাকছে না ফারজাদের কথা এড়িয়ে যাবার। সামাদ মনে মনে সন্দেহ পতিত হলো, আসলে ফারজাদ কি চাইছে? সত্যি বেইমানি পতিত হলো, আসলে ফারজাদ কি চাইছে? সত্যি বেইমানি করবে দেশের সাথে, নিজের কর্তব্যের সাথে করতেই পারে। ইনসাফ নেই কোথাও। স্যার, কোথায় পাবেন ইনসাফ? গুলি খেয়ে পাল্টি খেয়েছেন?
কষ্ট হলো সামাদের ফারজাদকে এভাবে খারাপদের সাথে তাল গোলাতে দেখে। ফারজাদ লোকটার দিকে তাকিয়ে হাসলো। ভালোভাবে নিরাপদ এবং অভিজাত জীবনযাপনের জন্য যা দরকার তা হলো ইরেসপন্সিভ থাকা। আপনারা আপনাদের কাজ করবেন, আমি আমার মতো থাকবো। এটা ধান্দাও এক প্রকার কর্মক্ষেত্র। যেখানে আপনারা কাজ করছেন, আপনাদের জীবিকা নির্বাহ চলছে, সেখানে বাধা দেয়াটা কি আসলে ঠিক? লোকটা চেয়ে আছে ফারজাদের দিকে। এবার তার চোখে লেগে থাকা অবিশ্বাস্য খানিক ঝাপসা হয়ে এসেছে। কপাল কুঁচকেছে। সামাদ মোহিত মতোর চেয়ে রইল ফারজাদের দিকে। এত চতুর আর শান্ত লোক। ফারজাদ জিজ্ঞেস করলো, আপনি জানেন আলামিন কেন এসেছিল আমার কাছে? লোকটা কিছুক্ষণ চেয়ে থেকে পরের মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। ফারজাদ বলল, কেন? সে যাই হোক, তো আপনি কি বলতে চাচ্ছেন আপনি সেই ডিলে রাজি? ধরুন হলাম রাজি, ফারজাদ বলল। লোকটা হাসলো। আপনাকে বিশ্বাস করব কেন অফিসার? আপনি লোকটা খুব চালাক আছেন, খুব সহজে ভড়কাতে চাইছেন। ফারজাদ উঠে দাঁড়ালো। তাহলে তো আর কথা বলে লাভ নেই। আমি চেয়েছিলাম একটা আলাপ আলোচনা করতে, ফাইনাল একটা পাকাপাকি চুক্তি করতে, চুক্তিতে আসতে। তবে এখন বোধহয় মত বদলাতে হবে, যেহেতু বিশ্বাসই করছেন না। কথাগুলো বলতে বলতে হেঁটে ফারজাদ এতক্ষণে কাস্টাডি রুমের দরজায় এসে চলে গেছে। বেরিয়ে যাবার আগ মুহূর্তে পেছন থেকে ডাকলো মাসুদ। আরে এত অধৈর্য হইলে ধান্দা হয় নাকি মশাই? এখনো দেমাগ যায় নাই মিয়া আপনার? শোনেন কথা। ফারজাদ ফিরে তাকালো। মাসুদ বলল, আগায় আসুন। কেমনে কি এত হাইপার হলে চলে? বসে কথা বলতেছিলাম বলি। ফারজাদ অনীহার সাথে চোখ মুখে কপট বিরক্ত ফুটিয়ে এগিয়ে এসে বসলো। কি বলবেন? মাসুদ বলল, আপনি কি বলতেছিলেন, কি চান? ফারজাদ বলল, এখানে তো আর ডিল করা যায় না, এটা প্রশাসনের কার্যালয়। চাইছিলাম আলামিনের সাথে দেখা করে ওর শর্ত এবং চুক্তিটা ফাইনাল করতে। তবে আপনি তো বিশ্বাস। মাসুদ বলে উঠল, আর যদি চালাকি করো অফিসার? গ্যারান্টি কি? ফারজাদ বুকের ডান দিকে হাত দিল। আর একটা গুলি লাগলে সোজা ইন্নেল্লা হয়ে যাবে। লোকটা খুশি হলো, মাথা নাড়লো। এইডারে কয় সচেতনতা, বুঝলামিয়া। তোমরাও লাভে থাকবা, আমরাও। ফারজাদ সায় দিল। তা বুঝতে বুক ফুটো করতে হলো। কাস্টাডি থেকে বেরিয়ে সামাদের সঙ্গে বেশ ঘন্টাখানেক আলোচনা চলল ফারজাদের। এরপর সে বেরিয়ে এলো মালিবাগে দাঁড়িয়ে থাকা এসপি ব্রাঞ্চের সদর দপ্তর খ্যাত 10 তলা বিল্ডিংটা ছেড়ে। দুদিন কেটে গেছে মাঝে। ফারজাদের প্রস্তুতি শেষ। রাতের বেলা টুকটাক খাবার খেয়ে বারান্দায় দাঁড়িয়ে সিগারেট জ্বালালো একটা। দুটো টান দিয়ে ট্রাউজারের পকেট থেকে ফোন বের করলো। ডায়াল করলো দিজার নম্বরে। মাসখানেকের বেশি সময় কথা হয় না। ভাবা যায় মেয়েটা না জানি কতটা কষ্ট আর অভিমান জমিয়ে রেখেছে সযত্নে। সেসবে ফারজাদের আসলেই কিছু করার নেই। এসব মেনে নিয়ে চলতে হবে দিজাকে। মেয়েটা যে ভালোবাসা, যেমন একটা সংসার, যে ধরনের প্রেমিক সঙ্গ চায়, তার জন্য ওর অন্য কাউকে বেছে নেবার ছিল। অথচ মেয়েটা ব্যাপক ভুল মানুষ। ফারজাদকে চেয়েছে, ভুল করলে তার ভুল চুকানো প্রকৃতির স্বর্ণালীর নিয়ম, যা সে চুকাচ্ছে। কল রিসিভ করলো না। কম বেশি 10 বার কল করলেও ফারজাদ কলে পেল না দিজাকে। না রিসিভ করছে, না কেটে দিচ্ছে। ফারজাদ হেসে আবার ডায়াল করলো। আরো কয়েকবার কল যাবার পর রিসিভ হলো, তবে অপর পাশ নীরব। নীরবই বা কি? এই তো ফারজাদ ভারী নিঃশ্বাস আর ওড়নায় মুখচাপা কান্না শুনতে পাচ্ছে দিব্যি। ওই পাশের পুচকি মেয়েটা কোনোদিন কি বুঝবে তার এইসব কাতরতা? ফারজাদ নামক জীবন মৃতকে রোজ একটু একটু করে আবার জীবিত করে তুলছে, আবারও প্রাণের সঞ্চার করছে তার ভেতরে। মানুষ একবার অপূর্ণতার বশ হয়ে গেলে তা থেকে মুক্তি পাওয়া খুব কঠিন। তবে অসম্ভব নয়। সম্ভব যেভাবে, যদি কেউ বোধ হয় এভাবে জড়িয়ে রাখে পূর্ণতায়।
তাহলে কতদিন অপূর্ণতায় বসে থাকবে ফারজাদ? কেটে যাওয়া দেহে যেমন নতুন করে কোষ কোষ বিভাজনের ফলে কাটা স্থানে ক্ষত ভরাট হয়, দিজার এই মসৃণ নিদাক প্রেমে সেই বিভাজিত কোষ যা ফারজাদকে অপূর্ণ ঘায়ের জখমে ভরাট আনছে। ফারজাদ আরো কিছু সময় দিজার রাগ ও কান্নার চুপচাপ শুনল, চোখ বুজে অনুভব করলো দূরে থাকা মেয়েটার বিরহের ছটফটানি। এরপর বলল, রাগ করিসনি কেন আমার ওপর? আমি তো আরো ভেবেছিলাম এতদিন পর কল করলে নিশ্চিত রাগ করবি, কথা বলবি না, কান্না করবি, কষ্ট পাবে, অথচ তুই তো দেখছি একদম ঠিক আছিস। রাগ নেই, কান্না নেই, অভিমান নেই, কষ্ট নেই, কেমন ফুরফুরে মেজাজে হেসে খেলে কথা বলছিস। সাব্বাস দিজা, আই ফিল প্রাউড অফ ইউ। তোর মতো স্ট্রং বউ তো সকল এসবি অফিসার ডিজার্ভ করে, বাট ভাগ্য জোরে পেয়েছি আমি। ওয়েল ডান। ফট করে ওপাশ থেকে লাইন কেটে গেল কথা শেষ হবার আগেই। ফারজাদ শব্দ করে হেসে ফেললো, বিড়বিড় করলো, পাগলি আমার। আবার কল দিল। দুবার কল হবার পর রিসিভ হলো। ফারজাদ বলল, সে তুই রাগ কর, কান্না কর, আর এক গ্লাস পানিতে ডুবে আত্মহত্যা করে নে। আমি তো শুধু কল করেছিলাম একটা বার্তা তোর কাছে পৌঁছানোর জন্য। তোর স্বামী প্রেমিকের বার্তা পৌঁছানোর দায়িত্ব পড়েছে আমার ওপর। আগের কাল হলে বার্তা চিঠিতে যেত পিয়নের কাছে, কিন্তু এটা ডিজিটাল যুগ, তাই ডিজিটাল ডিভাইসের মাধ্যমে দিচ্ছি, শুনবি? ওপাশ থেকে জবাব আসে না। ফারজাদ সিগারেট একটা টান দিয়ে সিগারেটটা ফেলে দিল নিচে। এরপর বলল, তুই শুনতে চাস বা না, আমার পৌঁছানো দরকার তোর কানে। পৌঁছে দিই বার্তাটা এমন, পুচকে কাঁদুনি বউ, তোমার ভাতার বাড়ি আসছে খুব শীঘ্রই, তাকে আপ্যায়ন করার ব্যবস্থা করো। দিজা বিস্ময় অথবা খুশির প্রকারের সুযোগ দিল না ফারজাদ, ফোনটা কেটে দিল। রাত 11:30 মতো বাজছে। অন্ধকার আশপাশ, নির্জনতা ঘিরে আছে সেখানে। এখানেই আসতে বলা হয়েছিল ফারজাদকে। মাসুদের মাধ্যমে যোগাযোগ হয়েছিল আলামিনের সঙ্গে। আলামিন ঠিকানা দিয়েছে এখানে। ফারজাদ ভাবলো, কোনো এক রাতে কেমন পাগলের বেশে যাযাবর গেট আপে পেয়েছিল এই আলামিনকে রাস্তা ধরে। সে যদি এসবই অফিসার না হতো, এসবি অফিসার না হতো, সেও নিশ্চয়ই কোনোদিনও সন্দেহ অবধি করতো না জীর্ণশীর্ণ হয়ে বসে থাকা আলামিনে কি জিনিস। আচ্ছা, সমাজের সাধারণ মানুষগুলো নিশ্চয়ই প্রতিদিন আসল নকল টুকাইদের মাঝে এভাবে বিভ্রান্ত হচ্ছে। তারা কল্পনাও করে না, সন্দেহবাতিক কিছু করারও কথা নয়। ফারজাদ মশাদের বলতে চাইল, আমার সম্মানিত মশা ভাইজানেরা, আপনারা যেটাকে সরকার প্রদত্ত পাবলিক রক্তের টিউবওয়েল ভাবছেন, ওটা আসলে আমার ঠ্যাং। ছেড়ে দিন, রক্ত ফুরিয়ে এবার হাড় ক্ষয়ে ধরে যাবে। এরকম একটা নিশুতি রাতে নির্জন জায়গায় ডিল হয়, জানা ছিল না ফারজাদের। আসলে জীবনে জানার কোনো শেষ নেই, কথাটা সত্যি। চারদিকে তাকালো, অন্ধকার, চরম অন্ধকার চারদিকটা। হাত ঘড়ি দেখার উপায় নেই। মোবাইল বের করে ঘড়ি দেখলো 11:30 কাছাকাছি। জায়গাটা মূলত বাবুবাজার ব্রিজের নিচে ঝোপের পাশে। ওপর দিয়ে মাঝে মধ্যে গাড়ি চলে যাচ্ছে আপন গতিতে, আবার নীরব হয়ে যাচ্ছে এলাকা। হাতে সিগারেটটা ফেলে দিয়ে পা থাপড়ালো মাটিতে। ফোন আলাপের এক পর্যায়ে আলামিন বলেছিল, আমি জানি আপনি খুব চালাক অফিসার, তবে অতি চালাক ঠিক না, জানেন তো? গলায় দড়ির প্রবাদটাও তো শুনেছেন। ডিলের কথা বলে যদি পুলিশ ফোর্স আনেন আমারে ধরার পরিকল্পনায়, তাইলে তো আসলে কেউ আসবেই না। জানেন তো, সবই আমাদের। হো 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 হেসেছিল আলামিন। ফারজাদ জানে আলামিন চারদিকে খোঁজ খবর নিয়েই আসবে। ফারজাদ কাউকে আনেনি, সে এসেছে ডিল করতে। কাউকে আনার প্রশ্নই ওঠে না। আলামিন এলো আরো মিনিট 15 পর। কোনো সতর্কতা নেই তার পায়ে। লতার গুল্ম ঝোড়ঝাপ শুকিয়ে পাতায় পা ফেলে মরমর করে এগিয়ে এসে ফারজাদের পাশে দাঁড়ালো।
ফারজাদ সরাসরি বলল, আমি সেদিন জ্বরের ঘোরে ছিলাম, আপনার প্রস্তাবে সেভাবে মনোযোগ দিতে পারিনি। আবার বলুন শুরু থেকে। জয়ের হাসি হাসল আলামিন। আসলে স্মাগলিং কামরা প্রশাসনের সহায়তা ছাড়া হয় না অফিসার। বর্ডার ক্রস থেকে শুরু করে পুরো দেশ বিতরণের পুরো কার্যক্রম আসলে আপনাদের হাতেই। কারণ নিরাপত্তা যেখানে আপনারা নিজেরা ক্রেডিট নেই কেমনে? হা হা হা। স্পষ্ট ভাষায় প্রশাসনকে অপরাধীদের কুকুর বলে ফেলল আলামিন। তা শুনে ফারজাদও হাসলো। আসলেই তার হাসি পাচ্ছে। আলামিন যে খাঁটি সত্যটা বলেছে তা শুনে কষ্ট আসছে না। সত্যি এই কথা শুনে কষ্ট কিসের? আলামিন শুদ্ধ অশুদ্ধের মিশ্রণে বলা কথাগুলো দেশের প্রকট চিত্র ধারণ করছে। ফারজাদ বলল, আমিও আপনাদের নিরাপত্তা দানকারী তালিকায় নামযুক্ত করলাম। এবার বলুন, এর বদলে আমাকে খুশি করার মতো কি আছে আপনাদের কাছে? আলামিন আরো খানিক হাসলো। এরপর বলল, অফিসার, আপনার মাঝে কিছু একটা আছে, বুঝছেন? আপনি চোখ মুখে কথাবার্তা কিছু আছে যেটা ওইসব চাকর শালার বাচ্চাদের থেকে খুব আলাদা। এই জন্য আপনার দাম একটু বেশিই দেব। খারাপ কাজ করতে পারি, কিন্তু না ইনসাফি না। না ইনসাফ। আর ইনসাফ হইল আপনার সততা ভালো দামে কেনা। কথা পাকাপাকি হয়ে গেল। আলামিন খুশি হয়ে বলল, আপনারে বিশ্বাস করেও করি নাই। আসল হইতেও পারতো আপনি চালাকি করে ফোর্স সাথে নিয়ে আসছেন। সেটাই বা কেমনে হইতো? সব তো আমরাই। হা হা। তবে আপনার কথা দিয়ে কথা রাখাটা ভাল লাগছে। কথা শেষ করে পকেট থেকে একটা অ্যালকোহল ভর্তি হিপ ফ্লাস্ক বের করে দুটো চুমুক দিল। ফারজাদ বলল, লাগবে? ফারজাদকে বলল, লাগবে। ফারজাদ মাথা নাড়ল। আলামিন হাত মেলালো ফারজাদের সঙ্গে। এরপর বলল, আসি তাইলে। কাল না হয় ডেরায় চলে আসবেন, দেখা হবে। কিন্তু আপনি এইখানে আজই কেন দেখা করতে চাইলেন বুঝলাম না। আস্তানায়ও তো দেখা করা যাইতো, ভালোভাবে বসে কথা কইতাম না হয়। আমি আসলেই ভাবিনি আপনি খালি দেখা করবার জন্য ডাকছেন এইখানে এখন এই রাইতে। হাসলো আলামিন। ফারজাদ হাসলো। আসলে আজ বাড়ি যাব দিন কয়েকের জন্য। আর আগে আজকে জরুরি কাজটা করে রেখে যাওয়া মানত করেছিলাম, সেটা পূরণ করার জন্য হলেও আজকে এখনই দেখা করতে হতো, অন্তত কুমিল্লার বাসে ওঠার আগ মুহূর্ত হলেও। এই ডিলটা খুব প্রয়োজন ছিল, সেটা তো দ্রুত হয়ে যায়। আমি সন্তুষ্ট মনে বাড়ি গিয়ে কয়েকটা দিন কাটিয়ে আসতে পারি। আপনাদের আস্তানায় যাব তো, ফিরে এসে যাব। কিন্তু প্রাথমিক আলাপটা হয়ে গেল, একটা নিশ্চয়তা রইল, নয়তো কেমন একটা খচখচানি কাজ করছিল কাজটা না করে। আলামিন খুব খুশি হলো, হাসলো আবারও। এই জন্য ভাল লাগে আপনাকে আমার প্রথম থেকে। যান তাইলে, কয়েকদিন ঘুরে আসেন। আবারও হাত মিলিয়ে আনুষ্ঠানিকতা আদায় করে হাঁটা ধরার আগে আলামিন বলল, যাইবেন না আপনি? নির্জন জায়গায় দাঁড়িয়ে ভালোই লাগছে। হিসেব মেলাতে চেয়ে ভালো জায়গা হয় না। হিসেব বরাবর হলেই চলে যাব। আলামিন বোধহয় বুঝলো না ফারজাদের কথা, কেমন করে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর একটু আধটু মাতলামিও এসে গেছে। বেশ কয়েকটা চুমুক দিয়েছে হিপ ফ্লাক্সে। ফারজাদ হাসলো একটু শব্দ করে। তাতে খানিক আশ্বস্ত হয়ে এগিয়ে এসে সে ঝোপ পেরিয়ে এগিয়ে ব্রিজের ওপরে উঠে যাবার ঢালু পথে পেছনে মৃদু আলো রেখা জ্বলে উঠল। ফোনের ফ্ল্যাশ অন করেছে, সেটাও হয়তো আঙুল দিয়ে আধো চেপে ধরে আধো আলো ছড়াচ্ছে। পেছনে ফিরে ব্যাপারটা বোঝার আগেই একটা বুলেট এসে বিঁধল আলামিনের বুকের ডান পাশটায়, ঠিক ঘাড়ের ক্লাভিকল বোনের নিচে, যকৃতের ওপর দিকটায়। চিৎকার করার সুযোগ হলো না। ক্ষণিকের মাঝে আরো একটা বুলেট এসে বুক ফুঁড়ে বেরিয়ে গেল বাম পাশটায়। হৃদযন্ত্র ছিদ্র করে বোধহয় বেরিয়ে গেছে অপর পাশটা। বুলেট বের হবার বিশেষ আওয়াজ হয়নি। দাঁত খিচে দাঁত ফাঁক দিয়ে থুতু ফেলার মতো ক্যাচ করে দুটো শব্দ হয়েছে। লুটিয়ে পড়ে আলামিনের দেহটা। এখনো রুহু আছে তাতে। ফারজাদ পিস্তলের মুজেল থেকে সাইলেন্সারটা
খুলতে খুলতে এগিয়ে এসে বসলো হাঁটু মুড়ে উবু হয়ে। আলামিনের লুটানো দেহের পাশে আস্তে আস্তে বলল, আইনকে মানার মতো সভ্যতা আমার নেই, যেখানে বাপ মাকে ঠিকঠাক ক্ষমা করার মতো ক্যাপাসিটি নেই আমার। তবে আমার কোনো কাজ যুক্তিহীন বা কারণহীন হয় না, তা আমার স্বভাব বিরুদ্ধ। বুকের ডান পাশে লাগা বুলেটটা দ্বারা কেবল আমি তোমার ধার ফিরিয়ে দিলাম, সেইভাবে যেভাবে তোমার দেওয়াটা আমার বুকের ডান পাশ ফুঁড়ে বেরিয়ে গেছিল। এরপর প্রশ্ন করবে, দ্বিতীয়টা তো না ইনসাফি হয়ে গেল? উহু, না, ইনসাফি করতে লজ্জা লাগে আমার। ওটা আমার কর্তব্য। দেশদ্রোহীর ওপর যে কোনো পরিস্থিতি ফায়ার করার সংবিধান কার্যকর রয়েছে আমার ওপর। এবার যদি বলো হৃৎপিণ্ড তাক করে কেন গুলি চালিয়েছি, প্রথম ফায়ারটা তো পায়ে করা ছিল। তোমার শাস্তি ফাঁসি। তবে যেহেতু আমার সিনিয়র সহ সকল প্রশাসন তোমাদের কেনা, তারা তো ফাঁসি বা মৃত্যুদণ্ড দেবে না। আমি দিলাম। জীবনে প্রথম কেসটা ইনসাফির সাথে লড়ে পরের বার থেকে ঘুষ খাবো। এটা ব্যবসাতে ইনভেস্টমেন্ট বলা চলে, অথবা বরকত হবার মিলাদ। প্রথম কেসে কিছু সততা ও কর্তব্য রাখলে এর পরে বরকতের পর ঘুষগুলো খাবো, তাতে রহমত বরকত থাকবে ভালো। ততক্ষণে আলামিনের দেহটাকে নিথর হয়ে রেখে পাপিষ্ঠ রুহটা হয়তো অজানা গন্তব্যে পাড়ি দিয়েছে। বুক পিঠ ঝাঁপিয়ে তরল গরম রক্তে আন্দোলনহীন স্রোত কেটে চলছে, যা দৃষ্টিগোচর হলো না অন্ধকারে। ফারজাদ উঠে দাঁড়ালো, পিস্তলটা হলস্টলের গুজে রেখে সামাদের নম্বর ডায়াল করলো। ওপাশ থেকে হন্তদন্ত কণ্ঠস্বর সামাদের, স্যার ঠিক আছেন আপনি? কি অবস্থা? কি করেছে ও? কিছু হয়েছে? কি হয়েছে ওখানে? ফারহাদ চুপ রইল ক্ষণকাল। তাতে সামাদের উত্তেজনা বাড়ছে তা জেনে এবার শান্ত স্বরে বলল, মাসুদ তো এখনো কাস্টাডির হাজতে, তাই না? জি স্যার। কিন্তু ফারজাদ বলে উঠল, রাতটুকু হায়াত দিন ওকে, সকালে খাবার কিছু ভালো মন্দ মিশিয়ে দেবেন। আর বেশি দেরি করবার দরকার নেই, কীট পতঙ্গ যত কমবে কীটনাশক খরচা বাড়বে। সামাদ বুঝে গেল যা হবার হয়ে গেছে, এবার তার কাজ শুরু। কিন্তু সংশয় তো কাটার নয়, পুরো পালের গদার মাঝে মাত্র দুটোকে বধ করেছে তারা দুজনে, বাকিগুলো সিংহের মতো কি করে সইবে ফারজাদ? কতদিন কতভাবে কিভাবে রক্ষা করে চলবে নিজেকে? ফারজাদ কি ভয় লাগে না? জীবন, পরিবার, ভবিষ্যৎ, কোনো কিছুর প্রতি মায়া নেই? যেখানে পুরো ডিপার্টমেন্ট হাল ছেড়ে আরাম করছে, সে একা কেন নেমেছে কর্তব্য পালনে? ফারজাদ প্রতিক্রিয়াহীন। সংবেদনশীলতা নেই, ভয় নেই, চমক নেই, তাই বলে কি ধ্বংস হয়ে যাবার শঙ্কাটুকুও নেই? আসলে কিছু মানুষ পৃথিবীর বুকে অনন্য, যারা যারা অস্বাভাবিক হয়, যারা মনোমস্তিষ্ক হয়, যারা দ্বিধাহীন মনস্তাত্ত্বিক হয়, যারা দ্বিধাহীন হয়। কেন তারা এমন হয়ে ওঠে না জানা নেই। হতে পারে কোনো কারণে নয়, শুধু কিছু অতীত বা কারণ কাউকে এতটাও নির্লিপ্ত করে তুলতে পারে না সে যে এমন অস্বাভাবিক, অসাধারণ হয়ে ওঠে। এসব ভুয়া কথা। কিছু মানুষের পাগলাটে হতে কোনো অতীত বা কারণ দরকার হয় না। জন্মগতভাবে তারা হয় মানসিকভাবে সবার চেয়ে আলাদা, সবার চেয়ে উদ্ভট। ফারজাদ নিজেই বলে সে আসলে ভং ধরে থাকে, তার অন্তর ফাঁপা। ভেতরে ওসব কষ্ট অতীত আর নাড়া দেয় না আজ, সেসবের বহুদিন পেরিয়েছে। মানুষটা প্রকৃতি এমন উদ্ভ্রান্তের মতো, সকলের একরকম স্বাভাবিক আর সরল হতে হবে কেন? কিছু মানুষ মানসিক দিক থেকে থাকুক না জটিল, দুর্বোধ্য। ফারজাদ এমনই, সে কোনো কিছুর প্রভাবে এমন নয়। মোট কথা সে এমন, তাই সে এমন। ফারজাদ নিজেই বলে সে ভালো নয়, সে কোনো বর্ণনাময় অধিনায়ক নয়, সে অবিশেষ উদ্ভট এক সত্তা কেবল। বন্যার প্রাধান্যতায় কেবল নিখুঁত, যোগ্য এবং সুন্দর ব্যক্তিত্বদের স্থান হবে কেন? আওলা ঝাওলা মানসিকতার মানুষদেরও আওলা ঝাওলা কাহিনী থাকে, কিছু সময় সেটা প্রাধান্য পাক
না বর্ণনায়। ফারজাদ আরো এমন বহু উদ্ভট কথাই তো বলে, সে সবই তা মানতে হবে কেন? ফারজাদের রুমের বারান্দা দিয়েও সরাসরি সরু অর্ধভাঙা পিচের রাস্তাটা দেখা যায়। গ্রিলের ফাঁক দিয়ে অন্ধকার রাস্তার দিকে বেশ কিছুক্ষণ চেয়ে থেকে চোখ ফিরিয়ে নিল দিজা। গ্রামের রাস্তা সবগুলো খুঁটির পোলে আলো নেই, মাঝে মধ্যে দু তিনটে মিসিং। দূরে সেই সব আলো ভেসে এসে অন্ধকার একটু আধটু ব্যাঘাত ঘটাতে পেরেছে কেবল। এই রাস্তা পেরিয়ে সেদিন ভোর সকালে ফারজাদ বেরিয়ে গেছিল। তারপর থেকে রোজ অপেক্ষায় কথা হয় ওই পথ চেয়ে। পড়তে পড়তে টেবিল ছেড়ে উঠে এসে বসে বারান্দায় রাখা চেয়ারটার অথবা দাঁড়িয়ে থাকা গ্রিলের মাথা ঠেকিয়ে। আর দিন কয়েক আছে অ্যাডমিশন টেস্ট শুরু হবে। প্রস্তুতি কেমন আসলে জানা নেই দিজার। খুব খারাপ নয়, অন্তত ফারজাদের চাওয়া মোতাবেক হলেও সবকিছু ঠিকঠাক রাখতে হবে। সকাল থেকে রাত অবধি এ বাড়িতে বিশেষ কাজ নেই তার। পারলে দুবেলা রান্নায় দুই মামিকে সাহায্য করা হয়। যে কয়দিন লাবণ্য এসে থাকে সেই দিনগুলো ভালো যায় তুলনামূলক। কিন্তু ইরফান সেই ধাঁচের নয় যে বউকে ফেলে রাখবে শ্বশুরবাড়ি। রাতগুলো ওই রকম গুমসুম বিষণ্ণ কেটে যাচ্ছে। দিনের পর দিন পেরিয়ে মাস। তিন রাত আগে কল এসেছিল ফারজাদের। কল দিয়ে কি বলল সেই খাটাস লোক? সে কাঁদছে না কেন, রাগ করছে না কেন? কোনোদিন বুঝবে না লোকটা ওর কাতরতা। তবু এই পর্বতের চূড়ার সম উঁচু অভিমানের এক লহমায় ঝরঝর করে গুড়িয়ে পড়েছিল যখন ফারজাদ বলল, তোর ভাতার বাড়ি আসছে। অভদ্র, অসভ্য, কুটিল মনা লোক। কতটা খুশি বুকে ছলকে উঠেছিল। তা কি বুঝবে কোনোদিন ফারজাদ? অথচ সেই খুশি শুধুই ওই নির্দয় পুরুষটির আশ্বাসে ছিল। শুধুই আশ্বাস এবং মিথ্যে আশা দিয়েছিল। আজ প্রায় 3টে দিন তো দিব্যি পেরিয়ে গেল। কই ফেরেনি তো লোকটা। প্রতিদিন রাতে এমনিতেও যখন ফারজাদের ওই বিছানায় একা ঘুম না এসে দেহ মনে ছটফটানি ধরে যায়, দৌড়ে চলে আসা হয় এই ব্যালকনিতে। আজ 3টে রাত আর বিছানায় গা এলানোই হয়নি। রাতগুলো কাটছে এই বারান্দাতেই। ফজরের আজান হলে চোখ মুছে ঘরে চলে ঢুকতে যেতে হয়। আজও কেন বসে আছে জানে না, তবু বিছানায় পেট ঠেকাতে ইচ্ছে হচ্ছে না। রাত প্রায় ফুরিয়ে এলো। সেই কখন থেকে পাখিরা কিচিরমিচির শুরু করে রাত 3টে বাজার বার্তা দিয়েছে। এখন শুধু ফজরের আজান পরে অফিসিয়ালি সকাল হবার দেরি। আজও এলো না লোকটা। ঠোঁট এলিয়ে মলিন হাসল দিজা। ভেজা চোখ দুটো মুছে নাক টানলো আলগোছে। সেদিন পড়তে বসেছিল টেবিলে। খাতায় লেখার সময় মনভ্রষ্ট হলো। মনটা উদাসীন হয়ে গেল। খাতায় একপাশে ফাঁকা করে উক্তির মতো লিখে ফেলল, দিজা, সেই তো কবে আমায় রেখে ওই পথে হারিয়ে গেলেন আপনি। আপনার ছেড়ে যাওয়ার মায়ায় তপ্ততায় পড়ে ছারখার হলো আমার এক সরোবর সম প্রেম জল। পঙ্গতি দুটো লেখার সময় ভেসেছিল চোখের সম্মুখে ফারজাদের মুখখানি। গেট ছেড়ে বেরিয়ে ওই রাস্তায় ধারে এগিয়ে যাওয়ার রাস্তাটুকু, এই ঘর, ওই বিছানা, আলনায় ঝুলছে লোকটার পুরো শার্টগুলো। আলমারিতেও আছে কিছু, যা প্রতিদিন বের করে এনে এলোমেলো করে আবার পরম যত্নে ভাঁজ করে তুলে রাখে সে। আসলে অভ্যাস তো, ঘরণীগত অভ্যাস। দিজা তো ফারজাদের ঘরণী। এই ঘরের ওই লোকের প্রতি বহু কর্তব্য দিজার। দিন শেষে সেগুলো পালন করে চড়ে বাঁচা মুশকিল, খুব মুশকিল। লোকটা যত্ন নেবার যে বদঅভ্যাসটা কিছুদিনের কয়েক বেলায় গড়ে উঠেছিল, সে লোকের মধ্যে তা এতগুলো দিনেও কাটেনি। চেয়ে রইল দিজা ওই পথে চেয়ে। মাঠের বিস্তীর্ণ ভূমির শূন্যতা পেরিয়ে কোথা থেকে যেন ফজরের আজান ভেসে আসছে। মাথার ওড়নাটা তুলে দিল মাথায়। এত রাতে রাস্তায় মানুষের চলাচল। এখনো তো আজান হয়নি এদিকে। এত তাড়াতাড়ি নামাজে যাবারও কথা নয়।
তাকালো। আরে লোকটা তো এবারের পানে এগিয়ে আসছে দেখা যাচ্ছে। দিজার বুকের ভেতরটা মনে হলো কেউ পাথরের এক বড় খণ্ড দিয়ে ধরাম করে বাড়ি মারল। সেভাবেই যে কেঁপে উঠল বুকটা। এরপর থেকে ঘড়ির কাঁটার মতন টিকটিক নয়, বরং ঘন্টার মতো ঢং ঢং করে বাজছে হৃদযন্ত্রটা। খুব কানে এসে লাগছে বাজনাটা, রীতিমতো কশেরুকার 12 জোড়া হাড়ে কাঁপন ধরে আছে। ওই লোকটির অবয়ব আধার কেন দিজা মরেও চিনতে পারবে না। মন মস্তিষ্ক দেহ পিঞ্জর, রক্তের প্রতিটি কণিকায় দৌড়ে বেড়াচ্ছে ওই পুরুষটার অবয়ব সহ গোটা পুরুষ সত্তাটি। লম্বাটে দেহ, প্রশস্ত বুক, হাঁটার ভঙ্গিমা। ওই তো একবার মুখ উঁচিয়ে তাকিয়ে দেখলো লোকটা বারান্দায় দাঁড়িয়ে যাওয়া দিজার পানে। দুনিয়ার পার্থিব ভুলে একটা ছুটে বারান্দায় ছাড়লো দিজা। ঝনঝন হাতে ঘরের ছিটকিনি কোনোমতো খুলে দৌড়ে ওপরতলা পার করে নিচে এলো। তার মাথার ওড়না পড়ে গেছে, কাঁধের এক পাশ ছড়িয়ে অপর পাশে ঝুলছে, তার মেঝেতে ঘেঁষে যাচ্ছে ঝুলছে যা মেঝেতে ঘেঁষে যাচ্ছে। দিজার এক মুহূর্তে যেন মনে হলো তার দৌড়ে ঠিক পার্বতীর মতো লাগছে হয়তো দেখতে। গেইটের ওপারে দেবদাস দাঁড়িয়ে দেবদাস দাঁড়িয়ে ছিল না, মৃত্যুশয্যায় পড়েছিল। চেয়েছিল ফটকের ওপার পেরিয়ে অন্দরমহলের পানে। দৌড়ে অনেকটা সেরকমই পার্বতীর মতো হাতুড়াতে থাকলো। পরিণতি এক নয়, একদম নয়। পার্বতী কেমন করে ওই পরিণতি সহ্য করেছিল জানা নেই। দিজা পারত না। পার্বতীর জন্য সিংহ দরজা আটকে গেছিল। ওপাশে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল দেবদাস। পার্বতী আটকে গেছিল সিংহ কপাটের অন্তঃপুরেতে। অথচ দিজাকে থামানোর কেউ নেই, সিংহ কপাট আটকাবার কেউ নেই। সে নিজে গিয়ে খুলবে ওই ফটক, চাপড়ে ধরবে ফারজাদের বুক, এত শক্ত করে চেপে ধরবে ফারজাদ নিঃশ্বাস আটকে যাবে কিছু মুহূর্তের জন্য। কেচি গেটের সামনে গিয়ে দুনিয়াদারি পেছনে ফেলে ছুটে আসা দৌড় থামিয়ে হুড়মুড়িয়ে বসে পড়ল। ফারজাদ ধমক দিল, কপট, এভাবে আসতে হবে কেন? আর এত রাতে ছায়া দেখে তুই নেমে এসেছিস গেট খুলতে? অন্য কেউ তো হতে পারতো। থাপ্পড় খাবি। থাপ্পড় মারি একটা? মাথা ঝুঁকিয়ে ফোঁস করে শ্বাস ফেলছে দিজা। এই লোকটা ঝরঝরে গম্ভীর কণ্ঠস্বর, চোখের পানি ছাপিয়ে ঠোঁটে হাসি এলো। এবার মাথা তুলে অদ্ভুত স্বরে হেসে ফেললো দিজা। হেসে ফেললো কি কেঁদে ফেললো বলা এবং দুটো বোঝাই খুব মুশকিল। অতিরিক্ত খুশি ও উত্তেজনায় মানুষ হাসতে হাসতে কাঁদতে কাঁদতে হেসে ফেলে। সেরকম হাসি কান্না মিশ্রিত রয়েছে দিজার অভিব্যক্তিতে। দিজার অভিব্যক্তিতে দিজা হাসছে। তার পার্বতীর পরিণতি এক গ্লাস পানিতে গুলালে যে পরিণতি মিশ্রণ তৈরি হবে তা ঘটেছে আসলে শেষ অবধি। কোনোভাবে উঠোনে দাঁড়ালো দিজা। ফারজাদ এক হাতে কেচি গেটের ফাঁক ধরে দাঁড়িয়ে আছে। সেই হাতের ওপর নিজের ঘর্মাক্ত উত্তেজিত কম্পিত হাতটা রাখলো দিজা। সেই কান্না মিশ্রিত কণ্ঠ গলায় জড়িয়ে হাঁপাতে বলল, চাবি আনতে ভুলে গেছি। ফারজাদ কপালে হাত রেখে গা দুলে অতিষ্ঠ হাসি হেসে ফেললো। শব্দ করে ঠোঁট কামড়ে হেসে দিল দিজাও। তাদের দুজনের হাসির খিলখিল আওয়াজ ঝাঁপিয়ে ফজরের আজানের ধ্বনি প্রকট হলো আকাশে বাতাসে মুখরিত করে। এবার কিছুক্ষণের মাঝে সূর্য উঠবে, একটা নতুন সূর্য। আলো ছড়াবে দিনভর, আবার দিন ফুরালেও নিভে যাবে পশ্চিমের দিগন্তের নিজেকে ডুবিয়ে। শেষ হলো তপ্ত সরোবরে উপন্যাসটা আমার প্রথম থেকেই অনেক ভালো লাগছে, সত্যি অনেক ভালো ছিল। জানি না আপনাদের কাছে কেমন লাগছে বা লাগবে।